এমবি কোচিং ক্লাসের টিউটোরিয়াল ভিডিওতে তোমাদেরকে স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে। দেখো, ইতিমধ্যেই আমরা মোটিভেশন আমরা শুরু করেছিলাম। তোমাদেরকে মোটিভেশনের যে বেসিক, মোটিভেশন কাকে বলে, মোটিভেশন কত প্রকার, কি কি মোটিভেশনের সাইকেল, কি কি মোটিভেশনের প্রসেস, কি কি মোটিভেশন ইম্পর্টেন্স কিভাবে, বা আমাদের ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস ফিল্ডে মোটিভেশনের গুরুত্ব কতখানি, সেটা আমরা তোমাদেরকে ইতিমধ্যেই পূর্বের ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম। আজকে আমরা ঠিক মোটিভেশনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো হয়তো না জানলে মোটিভেশনটা ঠিকভাবে সম্পূর্ণ হবে না, সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা কি, তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ মোটিভেশন থিওরি বা থিওরিজ অফ মোটিভেশন। এই মোটিভেশন থিওরিগুলো আমাদেরকে জানা দরকার, যে মোটিভেশন থিওরি কিভাবে কাজ করছে, কিভাবে যখন আমি কোনো একজন ছাত্রকে বা আমি যখন কোনো একজন খেলোয়াড়কে মোটিভেট করতে চাইবো, কোন কোন থিওরির উপর বেস করে আমি তাদেরকে মোটিভেশন করবো, সেই থিওরিগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত ক্লাস করব। এখন এই মোটিভেশনের থিওরি শুরু করার আগে যদি আমি তোমাদেরকে বলি যে হোয়াট ইজ মোটিভেশন, মোটিভেশনটা কি ছিল, আমরা সিম্পল আগের দিন বলেছিলাম যে মোটিভেশন কি, মোটিভেশন হচ্ছে একটা ফোর্স। সেই ফোর্সটা হতে পারে ইন্টারনাল ফোর্স, হতে পারে এক্সটার্নাল ফোর্স, যেটা কি করছে, দ্যাট দ্য ড্রাইভ, তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। কিসের প্রতি তাড়িয়ে নিয়ে বেড়াবে? টু অ্যাচিভ এ গোল or take a action। মানে তুমি মোটিভেশন সিম্পল একটা ফোর্স, যে ফোর্সটা তোমাকে ভেতরে ভেতরে তাড়িয়ে নিয়ে বেড়াবে কোনো একটা সার্টেন বিহেভিয়ারের প্রতি অ্যাক্ট করার জন্য, মানে গোল ওরিয়েন্টেড তুমি বিহেভিয়ার করবে, হ্যাঁ, এবং সেটাই হচ্ছে মোটিভেশন। এখন এই মোটিভেশনের থিওরি গুলোকে যদি যে ক্যাটাগরাইজ করা হয়, তাহলে দেখা যায় যে মোটিভেশনের থিওরি মূলত দু প্রকার। মূলত মোটিভেশনের থিওরি দুভাবে মোটিভেশনকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্টেন্ট থিওরি, এক নাম্বার হচ্ছে কন্টেন্ট থিওরি, আর একটা 2 নাম্বার হচ্ছে প্রসেস থিওরি। তাহলে কন্টেন্ট থিওরিকে অনেক সময় কি বলা হয়, কন্টেন্ট থিওরিকে অনেক সময় বলা হয় নিড থিওরি হিসেবে পরিচিত, কখনো কখনো কন্টেন্ট থিওরিকে নিড থিওরি হিসেবেই পরিচিত। আর প্রসেস থিওরি মানে সেটা হচ্ছে কিভাবে আমরা মোটিভেট হচ্ছি, তার প্রসেস, হাউ, আমরা আসবো সেগুলো ফ্যাক্টরে। কিন্তু আজকে আমরা মূলত ফোকাস করব যে বিষয়টা, সেটা হচ্ছে অনলি ফর কন্টেন্ট থিওরি অফ মোটিভেশন। এখন এই যে কন্টেন্ট থিওরি অফ মোটিভেশন বলতে আমরা কি বুঝি, আমরা মোটিভেট হচ্ছি কিসের দ্বারা, মোটিভেট হচ্ছি কোন কোন নিডের জন্য আমরা মোটিভেট হচ্ছি, সেটাই হচ্ছে কন্টেন্ট থিওরিতে আলোচনা করবে। এবং সেই কন্টেন্ট থিওরি গুলো অনেকগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে দেখো, দা কন্টেন্ট থিওরি ডিল উইথ হোয়াট মোটিভেট পিপল, কি দ্বারা মোটিভেট হচ্ছি, কিসের জন্য মোটিভেট হচ্ছি, সেটা নিয়েই এই কন্টেন্ট থিওরি আমাদেরকে ফোকাস করে। সেই আর প্রসেস থিওরি কি, সেটা আমরা যখন নেক্সট ক্লাসে করবো তখন বলবো। এখন এই যে থিওরিজ অফ মোটিভেশন, দেখো কন্টেন্ট থিওরির মধ্যে 5টা মূলত থিওরি আছে, যে 5টা থিওরি নিয়ে আমরা আজকে ক্লাস করব। আর এই যে প্রসেস থিওরির যে 5টা আছে, সেই নামগুলো আমরা শুধু জানবো, কিন্তু ক্লাস এগুলোর ডিটেলসে পরের দিন পড়ানো হবে। ফার্স্ট দেখো, তোমরা হয়তো শুনেছো মাঝে মধ্যেই যে ম্যাসলো থিওরি বা হায়ারার্কি থিওরি, নিড থিওরি, যে একটা হচ্ছে কন্টেন্ট থিওরি, আর একটা হচ্ছে হাজবার্গ 2 ফ্যাক্টর থিওরি, আর একটা হচ্ছে ম্যাকগ্রি থিওরি এক্স এন্ড ওয়াই, অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি, ইআরজি থিওরি। দেখো এখানের এই যে থিওরিগুলোর নাম তোমরা হয়তো মাঝে মধ্যেই বিভিন্ন পরীক্ষার এক্সামে কিন্তু এই থিওরি থেকে নানানভাবে প্রশ্ন আসে, এবং এতটাই গুরুত্বপূর্ণ যে এই থিওরি থেকে কোনো না কোনো একটা প্রশ্ন তোমাদের সামনে আসবেই আসবে। অ্যাচিভমেন্ট মোটিভেশন হতে পারে, ম্যাসলো হায়ারার্কি থিওরি হতে পারে, এবং এই থিওরিগুলো একদম বাস্তব, যে তোমরা আমরা যে প্রতিনিয়ত যা কিছু করছি তার সাথে কিন্তু একদম বাস্তব কিছুটা মিলে যাবে, যে আমরা কিভাবে মোটিভেট হচ্ছি, কিসের দ্বারা মোটিভেট হচ্ছি, কোন কোন ফ্যাক্টর গুলোকে আমাদের মোটিভেট করছে, সেইগুলো এই থিওরির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, সেগুলো নিয়েই আমরা মূলত ক্লাস করব। তাহলে আমরা প্রথমে শুরু করি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট হচ্ছে ম্যাসলো থিওরি। ক্লিয়ার? নাম হচ্ছে ম্যাসলো হায়ারার্কি অফ নিড, একে কিন্তু অনেক সময় নিড থিওরি হিসাবে পরিচিত, যেটা 1943 তে কিন্তু আব্রাহিম ম্যাসলো এই থিওরিটাকে এস্টাবলিশড করেছিল। এখানে দেখো, এই যে প্রপোজ বাই কে, আব্রাহিম ম্যাসলো 1943
43 এই যে ছোট ছোট বিষয়গুলোকে পাবে, তোমরা কিন্তু এগুলোকে খাতায় নোট ডাউন করবে। এখানে যথেষ্ট ইনফরমেশন এই পিপিটির মধ্যে রাখা হয়েছে, যাতে তোমাদের মধ্যে ভ্যারাইটিস টাইপস অফ এমসিকিউ যখন তোমাদের কাছে আসবে যাতে তোমাদের সলভ করতে কোনো প্রবলেম না হয়, এই জন্য এটাকে নোট ডাউন করবে। তাহলে যে ম্যাসলো হায়ারার্কি থিওরি বা নিড থিওরি এটা প্রপোজ করেছিল কে, তার ফুল ফর্ম হচ্ছে আব্রাহাম ম্যাসলো 1943। সেই আব্রাহাম ম্যাসলো যখন, এটা একজন আমেরিকান সাইকোলজিস্ট, তিনি কি করেছিল যখন এই যে থিওরিটাকে ফার্স্ট একটা তার রিসার্চ পেপারে পাবলিশ করেছিল, সেই পেপারটার নাম হচ্ছে থিওরি অফ হিউম্যান মোটিভেশন। তাহলে দেখো এই যে থিওরি অফ হিউম্যান মোটিভেশন, পরবর্তীকালে আবার তার একটা বই কিন্তু সে বেরিয়েছিল, যে বইটার নাম ছিল মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি। তাহলে এই যে মোটিভেশন এন্ড পার্সোনালিটি বা থিওরি অফ মোটিভেশন, এই দুটো কি তার এই দুটো পেপারে বা বুকসে কিন্তু তার এই নিড থিওরি বা হায়ারার্কি থিওরিটাকে পাবলিশড হয়েছিল। ম্যাসলো এখানে কি করেছিল, ম্যাসলো এখানে সাজেস্ট করেছিল যে আমরা যে হিউম্যান নিড তার 5 বেসিক ক্যাটাগরি করেছিল, এবং সেই ক্যাটাগরি গুলো কি করেছিল, সেখান থেকে লোয়ার লেভেল থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত একটা ক্যাটাগরি করেছিল, 5টা বেসিক ক্যাটাগরি। এবং মানুষ যখন ওই লোয়ার লেভেলটা স্যাটিসফাই হবে তখনই সে আপার লেভেলে আপগ্রেড হবে বা আপার লেভেলে সে পৌঁছাবে। যদি তার লোয়ার লেভেল স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু কখনো সে আপার লেভেলে পৌঁছাতে পারবে না। সেরকম একটা 5টা হায়ারার্কি বা 5টা নিড বা 5টা ফ্যাক্টরকে সে ম্যাসলো সেটাকে তার থিওরিতে ইলাবোরেট করেছিল। সেই 5 লেভেল অফ নিডস গুলো কি কি ছিল যদি আমরা দেখে নিই। ফার্স্ট নিয়েছিল কি, ফিজিওলজিক্যাল নিড, বা এই ফিজিওলজিক্যাল নিডকে আমরা কি বলি অনেক সময় বায়োলজিক্যাল নিড। কি বলি অনেক সময় বায়োলজিক্যাল নিড, মানে একদম বেসিক নিড, আমি এই সোসাইটিতে সার্ভাইভ করার জন্য আমার কি দরকার সেটা। তারপরে যখন তোমার ফিজিওলজিক্যাল নিডের পরে আসে কি সেফটি নিড। আমার বায়োলজিক্যাল নিড, আমার খাওয়া, আমার একটা শেল্টার, আমার একটা বাসস্থান ইত্যাদি বিষয়গুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কিসের প্রতি ফোকাস করে মানুষ, তার সেফটি, যে আমাকে ফার্দার দ্বিতীয় দিন আমার এই জায়গাটা বা এই খাবারটা আমি দ্বিতীয় দিন খেতে পারবো তো, বা এই জায়গাটা থাকার জন্য পরবর্তী দিনে আমি এই জায়গাটা আমার থাকবে তো, আমার কিছু ব্যাংক ব্যালেন্স আছে কি, করবো কি। তাহলে এই যে ফিজিওলজিক্যাল নিড যখন ফুলফিল হবে, আফটার দ্যাট সেফটি নিডস তখন আসবে। এবার এই সেফটির পরে কি আসবে, সোশ্যাল নিড, যেখানে লাভ এন্ড বিলঙ্গিংনেস। তারপরে কি আছে স্টিম নিড, তারপরে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। আমরা আসবো এগুলো, আমরা একটু হায়ারার্কিটাকে দেখে নিই তারপরে পড়ছি। এবার অনেক সময় কি বলা হয়, এই যে 5টা যে ফ্যাক্টর যেগুলোকে বলেছিল সেগুলো একটা পিরামিড শেপ আকারে একটা ম্যাসলো পিরামিড আকারে করেছিল। সেই পিরামিডটা কি, এই যে তোমরা যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ দেখো, একদম বেসিক যে লোয়েস্ট যেটা 1 2, আমরা যদি 3 4 5, এই 5টা ক্যাটাগরিতে ম্যাসলো তার যে থিওরি বা যে নিড আমরা যার দ্বারা মোটিভেট হই এভরি ডে বাই ডে, সেই 5টা ক্যাটাগরিতে ভাগ করেছিল। এবং ম্যাসলো পরিষ্কার বলে দিয়েছিল যে এই হায়ারার্কিটাকে ফলো আপ করতে, মানে মানুষ যখন মোটিভেট হয় ধীরে ধীরে যখন উপরে ওঠে এই পার্টিকুলার এই হায়ারার্কি মেনেই হয়। এবং ফার্স্ট বলেছিল যদি কখনোই যে তোমার 1 নম্বর নিড বা 2 নম্বর নিড ফুলফিল না হলে কখনোই কিন্তু আমরা 3 নম্বর নিডে পৌঁছাতে পারবো না। অলওয়েজ লোয়ার লেভেল নিড ফুলফিল, তারপরেই আমরা আপার লেভেল নিডসে পৌঁছাবো। এখন যে ফার্স্ট যে লোয়ার লেভেল নিড, সেখানে কি ছিল ফিজিওলজিক্যাল নিড। এই ফিজিওলজিক্যাল নিড তাকে কি দরকার, যে একটা মানুষ তার জীবনে সার্ভাইভ করার জন্য জীবনে তাকে কি দরকার, সবার আগে তার খাদ্য দরকার, বাসস্থান দরকার, রেস্ট দরকার, এগুলো হচ্ছে তার বেসিক নিড বা বায়োলজিক্যাল নিড। এখন একজন মানুষের যখন এই বেসিক নিড বা খাদ্য, বাসস্থান, তারা থাকার জায়গা, এইগুলো যখন বায়োলজিক্যাল নিড যখন ফুলফিল হবে তখনই আমরা কি করব, সেফটি এন্ড সিকিউরিটি নিডে পৌঁছাবো। এবং এই যে সেফটি এন্ড সিকিউরিটি, আমার খাদ্য, আমি বাসস্থান পেয়ে গেলাম, আগামী দিনে আমার এই বাসস্থানটা থাকবে তো, তার সিকিউর কি আছে। এই মানুষ যখন এই সিকিউরিটি লেভেলটাকে যখন পৌঁছাবে, বা কোনো একটা জব তুমি যখন পাবে যে আমার জবের কি সিকিউরিটি আছে, তাহলে এই সিকিউরিটি যখন তুমি পেয়ে যাবে তারপরে মোটিভেশন লেভেলটা আপগ্রেড হয়ে তখন চলে আসবে লাভ এন্ড বিলঙ্গিংনেস। হতে পারে সেই লাভ তোমার ফ্যামিলি, হতে পারে তোমার ফ্রেন্ড, হতে পারে তোমার পার্টনার, তাহলে তাদের সাথে কি একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি হবে। যখনই তার এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ লাভ এন্ড বিলঙ্গিংনেস নিডটা তোমার ফুলফিল হবে তখনই তুমি করে যাবে কি
স্টিম নিড স্টিম নিডে কি বলছে, সেখানে তোমার প্রেস্টিজিয়াস ফিলিং, অ্যাকমপ্লিশমেন্ট, নিজেকে পরিচিত, সমাজে অন্যের কাছে আইডেন্টিফাই করা, এই স্টিম নিড যখন তোমার ফুলফিল হবে তখন চলে যাবে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। বা এই স্টিম নিডকে বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডকে অনেক সময় গ্রোথ নিড নামে পরিচিত, GROWTH। এই গ্রোথ নিড, এখন এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে ম্যাক্সিমাম 2% পিপল সেখানে পৌঁছাতে পারে, যে এইখানে গিয়ে তোমার বিয়ন্ড ক্যাপাসিটি, তোমার কি লেভেল, হু আই অ্যাম, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, যে কিছু একটা অ্যাচিভ করলে ম্যাক্সিমাম দেখো 1% আর 2% পিপল কিন্তু ওখানে পৌঁছাতে পারে। যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেখানে নিজের যা পটেনশিয়ালিটি, নিজের যা ক্রিয়েটিভিটি, নিজেকে প্রকাশ করার যে প্রবণতা বা আমি কি, সেটাকে ম্যাক্সিমাম ভাবে যে স্পিরিচুয়াল এবিলিটি আমরা যাকে বলি, অনেকটা ঠিক ওই টাইপের সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, সেটাকে অনেক সময় গ্রোথ নিড বলা হয়। তাহলে এই যে ম্যাসলোর যে বেসিক যে ক্রাইটেরিয়া, ম্যাসলোর এই যে বেসিক যে 5 যে নিডস যেটা আছে, সেটা কিন্তু মনে রাখা ভীষণভাবে জরুরি। এবং এই থিওরিতে একটাই কন্ডিশন যেটা মনে রাখা দরকার, যেটা হচ্ছে এই নিডস গুলো প্রথম লোয়ার লেভেল নিডটা ফুলফিল হবে, তারপরেই কিন্তু তোমার আপার লেভেলের নিডটা কিন্তু আসবে। বা আপার লেভেলের নিড কখনোই কিন্তু আপার লেভেলের নিড যদি লোয়ার লেভেল নিড না ফুলফিল হয়, তাহলে কিন্তু আপার লেভেল নিড কখনোই পৌঁছানো সম্ভব না। এটা কিন্তু ম্যাসলো তার থিওরিতে পরিষ্কার ভাবে বলে দিয়েছিল। এখন এই 5টা 5 বেস যে নিডটা ছিল, সেই নিডটা কি, সেটা হচ্ছে তোমার এক হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড, লাভ এন্ড বিলঙ্গিংনেস নিড, স্টিম নিড, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। ইয়েস পূজা বলো। স্যার স্টিম নিডটা আর একটু ভালো করে বললে ভালো হয়। আসে 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 বলবো, এগুলো বলবো, এখন বলবো। এখন এই যে ফিজিওলজিক্যাল যে নিড গুলো আছে, বা এই যে ফিজিওলজিক্যাল নিড বা সেফটি নিড, এই ক্যাটাগরিকে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করেছিল। সেটা কি কি, বেসিক নিড বলেছিল, আর যেটা স্টিম নিড এবং লাভ এন্ড বিলঙ্গিংনেস নিড, সেটাকে বলা হয়েছিল সাইকোলজিক্যাল নিডস। আর যেটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেটাকে সেলফ ফুলফিলমেন্ট নিড বা গ্রোথ নিড। এখন এই স্টিম নিডটা কি, স্টিম নিডটা হচ্ছে তোমার, ধরো তুমি একটা কোথাও একটা জব পেয়ে গেলে, হ্যাঁ, জব পেয়ে যাওয়ার পরে তুমি কি করবে, নিজের যে প্রেস্টিজিয়াস ফিলিং, যে তুমি একটা সোসাইটিতে তোমার একটা আইডেন্টিটি থাকুক, সোসাইটিতে নিজের একটা কিছু পরিচয় থাকুক, এবং তোমার একটা স্ট্যাটাস থাকুক, সেই স্ট্যাটাসটাকে মেনটেন করা, বা তোমার যে একটা প্রেস্টিজিয়াস সেলফ রেসপেক্ট, হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার স্টেম নিড, যেখানে তুমি কি করবে, সোসাইটিতে তোমার একটা আইডেন্টিটি তৈরি হবে, সেটাই হচ্ছে স্টেম নিড। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে মানুষ খুব 1% 2%ই পৌঁছাতে পারে ম্যাক্সিমাম। সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে ওই পর্যায়ে যখন তুমি পৌঁছাবে, তখন একদম তুমি বা নিজের প্রতি ইনার সেলফ, যে হু আই অ্যাম, আমি কি, তোমার মধ্যে কি কি পটেনশিয়ালিটি আছে, কি কি তোমার মধ্যে এবিলিটি আছে, যেগুলো তুমি সোসাইটিতে বা তুমি নিজের জন্য সেটাকে ইমপ্রুভমেন্ট করতে পারবে, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আর স্টিম নিডটা ঠিক যখন ধরো তুমি একটা ভালো লেভেলে জব করছো একটা সোসাইটিতে, তোমার সমস্ত কিছু ফিজিওলজিক্যাল নিড ফুলফিল, সেফটি নিড ফুলফিল, লাভ এন্ড বিলঙ্গিংনেস। আমরা যখন কি হয়, সাধারণত আমরা যখন কোনো একটা বাড়িতে থাকে, বাড়ির পরে আমরা কি করি, ফ্যামিলি বানানোর জন্য ফ্যামিলি প্ল্যান করি। ফ্যামিলি প্ল্যান করার পরে কখন করি ফ্যামিলি প্ল্যান, যখন আমার জব লেভেল সিকিউরিটি থাকে। হওয়ার পরে কি করে, যখন তুমি ফ্যামিলি প্ল্যানিং করলে, এইবার তোমার কি হবে, সোসাইটিতে তোমার একটা প্রেস্টিজিয়াস ফিলিং দরকার, যখন একটা সোসাইটিতে একটা রেসপেক্ট দরকার, তোমার একটা স্ট্যাটাস দরকার, সেই স্ট্যাটাসটাকে তুমি মেনটেন করার চেষ্টা করো, সেটাই হচ্ছে তোমার স্টিম নিড। এখন এই যে ম্যাসলোর যে 5 যে ক্যাটাগরি, এইটা নিয়ে অনেক কিছু ক্রিটিসিজম যেগুলো হয়েছিল, যে এই থিওরি গুলো কখনো কখনো, বলো তিথি বলো। স্যার তাহলে স্টিম নিডস আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস এর মধ্যে ডিফারেন্সটা কি? অনেক ডিফারেন্স। স্টিম নিডটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, হচ্ছে তুমি যেখানে স্টিম নিডে কি করছে, তোমার একটা রেসপেক্ট দরকার, সোসাইটিতে তোমার একটা আইডেন্টিটি দরকার, তোমার একটা পরিচিতি দরকার, তোমার একটা সেলফ রেসপেক্ট দরকার, তোমার একটা স্ট্যাটাস দরকার, সেটা হচ্ছে তোমার স্টিম নিড। এইবার সেলফ অ্যাকচুয়ালাইজেশনে যখন তুমি পৌঁছাবে, সেখানে হচ্ছে হু আই অ্যাম, তোমার মধ্যে কি কি পটেনশিয়ালিটি আছে, কি কি এবিলিটি আছে, যেগুলোকে তুমি ফুলফিল করবে,
সেই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে সাধারণত আমাদের এই যে গোটা ভারতবর্ষের জনসংখ্যা পপুলেশনের ম্যাক্সিমাম 1 থেকে 2% পিপলই পৌঁছাতে পারে, তাছাড়া আদারওয়াইজ আর কেউ পৌঁছাতে পারে না। ওই পর্যায়ে যখন তোমার স্টিম নিডটা ফুলফিল হবে, সোসাইটিতে তোমার রিকগনিশন হয়ে যাবে, তখন তুমি নিজের ভিতর তোমার পোটেনশিয়ালি তৈরি হবে পার্সোনাল গ্রোথের জন্য, যে আমি ওয়ান অফ দ্য বেস্ট, আমার দ্বারা যে কোনো কাজই সম্ভব, যে স্পিরিচুয়াল এবিলিটি, অনেকে বলে না যে আমি এই কাজটা করতে পারি, তোমার মধ্যে ওন পোটেনশিয়ালিটি, হ্যাঁ, নিজের মধ্যে নিজের ওন পোটেনশিয়ালিটি, যে আমার দ্বারা এই কাজটা সম্ভব, বা নতুন কিছু তুমি কিছু তৈরি করছো, নতুন কিছু ফুলফিলমেন্ট করছো, নতুন কিছু আবিষ্কার করছো, কোনোটা অ্যাচিভ করছো, গোল ব্রাড কিছু, সেটাই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অ্যাকচুয়ালি ইনার সেলফ, ইনার ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথ ডেভেলপমেন্ট যেটাকে বলছে। এবার এই যে থিওরিটা, সেখানে থিওরিতে বেশ কিছু ক্রিটিসিজম ম্যাসলোর থিওরি থেকে আমরা পাওয়া যায়, যে বেশ কিছু কথা যে ম্যাসলো তার থিওরিতে বলেছিল, সেইগুলো থেকে বেস করে কিছু ক্রিটিসিজম যদি দেখা যায়, যেখানে ল্যাক অফ সাইন্টিফিক এভিডেন্স। এই যে ম্যাসলো তার থিওরিতে যে 5টা বেস ক্যাটাগরি বলেছিল, যে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে ধীরে ধীরে পৌঁছাবে, কিন্তু সেই পরিমাণ কিন্তু সেরকম কোনো সাইন্টিফিক রিসার্চ তার এভিডেন্স নেই যে এই লোয়ার লেভেল একটা মানুষ তার লোয়ার লেভেল নিড ফুলফিল করেই তারপরে আপার লেভেলে পৌঁছাবে, এরকম কোনো সাইন্টিফিক এভিডেন্স কিন্তু ছিল না। আর কি ছিল না? কালচারাল বায়াস। কালচারাল বায়াস মানে এটা দেখা যাচ্ছে মূলত ওয়েস্টার্ন কালচারালের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ছিল সেই টাইমে, কিন্তু সমস্ত কালচারালের ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। আর ম্যাসলো তার হায়ারার্কি থিওরিতে কি একদম রিজিড ছিল। কি রিজিড ছিল? যে আমি যেটা করব, যে তার 5 বেস ক্যাটাগরি দিয়েছিল, সেই ক্যাটাগরিতে পরিষ্কার বলেছিল যে লোয়ার লেভেল মাস্ট বি স্যাটিসফাইড বিফোর হায়ার নিডস আর এমস। মানে তোমার যে লোয়ার লেভেলে নিডটা ফুলফিল হলে তবেই আপার লেভেলে পৌঁছাতে পারবে। এক্ষেত্রে কিন্তু ম্যাসলো একদম পরিষ্কার রিজিড ছিল, কিন্তু অনেক সময় কিন্তু সেটা কখনো সম্ভব হয় না। আর কি বলেছিল? নেগলেক্ট করে সিচুয়েশনাল অর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, এই যে মোটিভ এনভায়রনমেন্টাল বা সিচুয়েশন ওরিয়েন্টেড যে বিভিন্ন প্রকার ফ্যাক্টর অ্যারাইজ করতে পারে, ম্যাসলো কিন্তু তার থিওরিতে সম্পূর্ণভাবে সেটাকে নেগলেক্ট করেছিল। আর কি বলেছিল? ওভার সিম্পলিফিকেশন অফ হিউম্যান মোটিভেশন। ম্যাসলো খুব সিম্পল ভাবে 5টা ক্যাটাগরি করেছিল, করে তার মোটিভেশনটাকে ইলাবোরেট করেছিল, কিন্তু এটা কি ছিল? কিন্তু হিউম্যান মোটিভেশন কি মোর কমপ্লেক্স এন্ড ডাইনামিক, কারণ এগুলো ডিপেন্ড করে কতগুলো ক্যারেক্টারিস্টিক উপর, সেগুলো কি পার্সোনালিটির উপর ডিপেন্ড করতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করতে পারে, সোশ্যাল কনটেক্সটের উপর ডিপেন্ড করে, লাইফ এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। কখনো এই 5টা ক্যাটাগরি সরাসরি মোটিভেশনের উপর প্রভাব বিস্তার কিন্তু করে না। এছাড়াও কিন্তু আদার্স কিছু ফ্যাক্টর আছে যার উপর কিন্তু মোটিভেশন এই প্রভাব বিস্তার করে, সেই ফ্যাক্টরগুলো কিন্তু একদম ম্যাসলো ইগনোরেন্স করেছিল। আর কি করেছিল? নো ক্লিয়ার ডেফিনেশন অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ম্যাসলো তো থিওরিতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন সম্পর্কে বললেও সেখানে কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য, পরিষ্কার কোনো ক্লিয়ার এভিডেন্স কিন্তু সেখানে ছিল না। ম্যাসলো পরিষ্কার বলেছিল যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মিনস টু এ 1% মে ডিফার ফ্রম অ্যানাদার, অন্যের থেকে কিভাবে আলাদা, হ্যাঁ, এবং সেটা কিন্তু মেজার করা কিন্তু ভেরি ডিফিকাল্ট ছিল। সেই জন্য কিন্তু এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন ম্যাসলো তার থিওরিতে বললেও পরিষ্কার ক্লারিফিকেশন কিন্তু ম্যাসলো সেখানে দেয়নি। আর কি বলেছিল? নিড মে ওভারল্যাপ। নিড মে ওভারল্যাপ মিন্স এই যে একই সময়ে যে এই শুধুমাত্র স্পেসিফিক নিড গুলোই আমাদের প্রয়োজন, সেটা কিন্তু হিউম্যান বিইং এর ক্ষেত্রে অনেক সময় একই জিনিস হয় না। অনেক সময় কি হয়, মাল্টিপল নিড আমাদেরকে দরকার, যে একই সাথে আমাদের খাদ্য বাসস্থান দরকার, একই সাথে আমাদের সেফটি সিকিউরিটি দরকার, এরকম মাল্টিপল নিড কিন্তু আমাদের মধ্যে চলে আসে। তাহলে এই হচ্ছে মূলত ম্যাসলো থিওরির তার ক্রিটিসিজম। এবার এই ম্যাসলো থিওরির অ্যাপ্লিকেশন গুলো যদি দেখে, আমি তোমাদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশন গুলো করেছি, যে আমরা এডুকেশন ফিল্ডে কিভাবে এই ম্যাসলো থিওরিটাকে অ্যাপ্লিকেশন আছে, আবার একই রকম ভাবে স্পোর্টস ফিল্ডে কিভাবে আছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে কিভাবে আছে, পার্সোনাল লাইফে কিভাবে কাজ করবে এই ম্যাসলো থিওরিটা, আমি তোমাদেরকে কতগুলো পয়েন্ট এখানে লিখেছি। দেখো,
ইন এডুকেশন। আমরা যদি এডুকেশনের দিকে দেখি তাহলে কি করবে, টিচার ফার্স্ট, ম্যাসলো যেহেতু থিওরি বলেছিল লোয়ার নিড ফুলফিল করার, সেজন্য টিচার ফার্স্ট কি করবে, টিচার এনশিওর দ্য স্টুডেন্ট বেসিক নিড ফুড অ্যান্ড সেফটি আর মিট ফর এফেক্টিভ লার্নিং। একদম বেসিক নিডটাকে টিচাররা যাতে স্টুডেন্টদের মধ্যে ফুলফিল করতে পারে সেদিকে করবে। তারপরে কি করবে, এনকারেজিং এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফুলফিল দেয়ার সোশ্যাল নিড, গিভিং দ্য রিকগনিশন বুস্ট দ্য স্টুডেন্ট এস্টিম, প্রোভাইডিং দ্য অপরচুনিটি ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড সাপোর্ট সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে দেখো এখানে কি করবে, প্রথমে বেসিক নিড ফুলফিল করবে, সোশ্যাল নিড ফুলফিল করবে, তারপরে কি করবে, স্টুডেন্টদের কাছে অপরচুনিটি দেবে। কিসের অপরচুনিটি, কিছু ক্রিয়েটিভিটি, কিছু নতুন কিছু থিঙ্ক অ্যাপ্লাই করতে এবং তার সোসাইটিতে একটা রিকগনিশন পেতে। তার ফলে কি হবে, যখন সে নতুন কিছু ক্রিয়েটিভিটি মানে কি ইওর ওন এবিলিটি, তুমি সেটাকে সাপোর্ট করবে এবং যার ফলে কি করবে, সেই স্টুডেন্টটা ধীরে ধীরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন থেকে পৌঁছাতে পারবে। আর ইন ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে কি করবে, এমপ্লয় প্রোভাইড ফেয়ার স্যালারি, হ্যাঁ, তাকে ভালো যদি স্যালারি দেয় তবেই তার ফিজিওলজিক্যাল নিড এবং জব সিকিউরিটি মানে সেফটি নিড তাকে ফুলফিল হবে। তাহলে একজন যখন কাজ করবে তার কি হবে, তার একটা স্যালারি দরকার, স্যালারি না পেলে কি হবে, তার স্যালারি দরকার, স্যালারি হলে তার যে বায়োলজিক্যাল নিড সেটা তার ফুলফিল হচ্ছে। আর কি দরকার, জব সিকিউরিটি দরকার, তার মানে কি সেফটি নিডটা তার ফুলফিল হবে, সেদিকে মাথায় রাখতে হবে। আর কি করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, হেলদি ওয়ার্ক, গুড রিলেশনশিপ তৈরি করতে হবে, যেটা লাভ এন্ড বিলঙ্গিংনেস এর মধ্যে পড়ে। তারপরে কি করতে হবে, সেই ব্যক্তিকে রিকগনিশন করতে হবে, প্রমোশন করতে হবে, মানে কি স্টেম নিড রিকগনিশন প্রমোশন করছে, তার লেভেলটা আপগ্রেড করতে হবে। আপগ্রেড করতে কি করতে হবে, লাস্টলি অপরচুনিটি দিতে হবে তার কি ক্যারিয়ার গুলোতে, স্কিল ডেভেলপমেন্ট, যেটা ধীরে ধীরে সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছাতে হবে। ঠিক স্পোর্টস ফিল্ডেও কি করবে, স্পোর্টস ফিল্ডেও কি করতে হবে, একদম ফার্স্ট যেটা প্লেয়ারদের আমাদের কি দরকার, তার বেসিক নিডটাকে ফুলফিল করতে হবে। কি করতে হবে, সেফ প্লেইং কন্ডিশন এন্ড গুড হেলথ, ফর বেসিক নিডটাকে মেইনটেইন করতে হবে। এবার টিম বাউন্ডিং, সাপোর্ট টিম, কোচেস আর টিমমেট, যেটা লাভ এন্ড বিলঙ্গিং, সবার মধ্যে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থাকতে হবে, যাকে আমরা টিম ডাইনামিক নামে পরিচিত। টিম ডাইনামিক মিন্স যে প্রত্যেকটা প্লেয়ারের সাথে, প্রত্যেকটা কোচের সাথে তার মধ্যে কি হবে, একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, প্রাইজ থেকে বিভিন্ন সময় অ্যাওয়ার্ড দিতে হবে, বিভিন্ন প্রকার অ্যাপ্রিসিয়েশন করতে হবে, যেটা ধীরে ধীরে তার কি হবে, অ্যাওয়ার্ড পাওয়া মানে কি তার রিকগনিশন পাওয়া, সেটা কি ধীরে ধীরে তার টিম নিডে পৌঁছানো। তারপরে কি হচ্ছে, বেস্ট পারফরমেন্স বা মাস্টারি অফ দা স্কিলের দিকে পৌঁছাতে হবে, যেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আর পার্সোনাল লাইফের ক্ষেত্রে একইভাবে একটা পিপলকে সবার আগে তার ইনকামের উপর জোর দিতে হবে এবং তার একটা বাড়ি এবং সেফটি নিডের দিকে করতে হবে। তারপর কি করতে হবে, বিল্ড করবে রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ, সোশ্যাল নিড, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ক ফর রিকগনিশন, যেটা স্টিম নিড, এবং লাস্ট এম ফর পার্সোনাল গ্রোথ ফর ক্রিয়েটিভিটি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন দিকে ধীরে ধীরে পৌঁছাবে। তাহলে দেখো এই যে ম্যাসলোর যে থিওরিতে, ম্যাসলো যে কথাগুলো যদি আমরা ওভারঅল যদি একটু শর্ট করি তোমাদের এক্সামের জন্য, সেটা ম্যাসলো তার থিওরিতে, এব্রাহিম ম্যাসলো সেটা কি করেছিল, 5 যে একটা হিউম্যান বিং যে মোটিভেট হয় তার 5টা 5 বেস ক্যাটাগরিতে মোটিভেট হয়। সেই 5 বেস ক্যাটাগরি কি কি, যে লোয়ার লেভেল প্রথমে ফুলফিল হলেই তবে কিন্তু আপার লেভেলে আপগ্রেড হবে। এখন এই লোয়ার লেভেলের সিকোয়েন্সটা কিন্তু আমাদের জানাটা ভীষণ জরুরি, কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষায় এই সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন আসে। ফার্স্ট যেটা নিড ছিল কি, ফিজিওলজিক্যাল নিড বা বায়োলজিক্যাল নিড, তারপরে কি ছিল, সেফটি এন্ড সিকিউরিটি নিডস, 3 নাম্বার ছিল লাভ এন্ড বিলঙ্গিংনেস, 4 নাম্বার ছিল স্টিম নিড, 5 নাম্বার ছিল সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। ক্লিয়ার? এইবার আসবো আমরা আরেকটা নতুন থিওরি, যেটা হচ্ছে হার্জবার্গ 2 ফ্যাক্টর থিওরি নামে পরিচিত। এখানে কি করেছিল, এই হার্জবার্গ 2 ফ্যাক্টর থিওরি প্রপোজ বাই ফ্রেডরিক হার্জবার্গ, কত সালে, 1959। এই থিওরিকে অনেক সময় কি বলা হয়, মোটিভেশন হাইজিন থিওরি নামেও পরিচিত। তাহলে দেখো এই হার্জবার্গ 2 ফ্যাক্টর থিওরির অল্টারনেটিভ নেম হচ্ছে কি, হাইজিন থিওরি নামেও কিন্তু পরিচিত। এই হার্জবার্গ থিওরিতে এখানে দেখো লেখা আছে 2 ফ্যাক্টর, তোমরা এখান থেকে পরিষ্কার যে এই থিওরির মধ্যে 2টো ফ্যাক্টর আছে, হ্যাঁ, সেই ফ্যাক্টর গুলো কি কি, একটা ফ্যাক্টরের নাম হচ্ছে হাইজিন ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর। দেখো হাইজিন ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর, যাকে কি বলা হয়, ডিসস্যাটিসফায়ার। আরেকটা হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টর, যেটাকে বলা হচ্ছে কি স্যাটিসফায়ার।
তাহলে এখানে ফ্রেডরিক কি করেছিল, ফ্রেডরিক এখানে ম্যাক্সিমাম একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিল, তিনি কি করেছিল তার এই থিওরি স্টাবলিশ করার জন্য ম্যাক্সিমাম 200 জন যারা ওয়ার্কার, জব ওয়ার্কার, তার মধ্যে ছিল অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ার ওয়ার্কের উপর একটা ইন্টারভিউ করে তাদের এই যে মোটিভেশন লেভেলটাকে একটা ক্যাটাগরাইজ করে দুটো ফ্যাক্টরে স্টাবলিশ করেছিল। সেখান থেকে একটা ফ্যাক্টর নাম হচ্ছে হাইজিন ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর, আর যেটাকে বলা হয় ডিসস্যাটিসফাই, আর একটা বলা হয়েছিল মোটিভেশনাল ফ্যাক্টর বা স্যাটিসফায়ার। এখন এই হাইজিন ফ্যাক্টরটা কি কি? হাইজিন ফ্যাক্টরকে আবার এক্সট্রিনসিক ফ্যাক্টর বলা হয়। এটা কি বলেছিল যে দিস ফ্যাক্টর ডু নট লিড টু স্যাটিসফ্যাকশন অর মোটিভেশন, মানে এই ফ্যাক্টরটা কিন্তু কখনোই তোমার মধ্যে কি করবে, লিড টু স্যাটিসফ্যাকশন অর মোটিভেশন, যেটা তোমার মধ্যে কখনোই স্যাটিসফ্যাকশন করবে না বা তোমার মধ্যে তোমাকে মোটিভেশন তৈরি করবে না। বাট দেয়ার অ্যাবসেন্স, যদি এই হাইজিন ফ্যাক্টর অ্যাবসেন্স হয়, যদি এই হাইজিন ফ্যাক্টরের কোন রকম ঘাটতি ঘটে, তখন কি করবে, দে আর রিলেটেড টু ওয়ার্ক এনভায়রনমেন্ট, তখনই কিন্তু তোমার মধ্যে ডিসস্যাটিসফাই চলে আসবে। এখন হাইজিন ফ্যাক্টর গুলো কি কি? এক্সাম্পল দেখো, স্যালারি। যদি তুমি একটা জব করতে করতে হঠাৎ তোমার স্যালারি যদি কমে যায়, তাহলে কি হবে, তুমি ডিমোটিভেট হবে কি হবে না? ডিমোটিভেট অবশ্যই হবে। তখন কি হবে, এক্সট্রিনসিক ফ্যাক্টর, দেখো স্যালারি কি, এগুলো সব মোটিভেশন দু প্রকার, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক। এগুলো স্যালারি কি একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর। আর কোম্পানি পলিসি, যদি পলিসি হঠাৎ করে তুমি একটা ওয়ার্ক লেভেলে একটা কাজ করছিলে, কাজ করতে করতে হঠাৎ করে সেই পলিসি চেঞ্জ হয়ে গেল, তখন অনেক সময় কি হয়, তুমি ডিমোটিভেট হয়ে যাও। জব সিকিউরিটি, তোমার যদি জবের কোনো সিকিউরিটি না থাকে, তাহলে কি হবে, হ্যাঁ, তুমি ডিমোটিভেট হয়ে যাবে। আবার কি ওয়ার্কিং কন্ডিশন, রিলেশনশিপ, ওয়ার্কিং কন্ডিশন, ধরো তোমাকে এক জায়গায় কাজ করছো, হঠাৎ করে সেখান থেকে তোমাকে ট্রান্সফার করে দিল, তাহলে কি এইগুলো, এই যে হাইজিন ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোকে কি করতে হবে, মেইনটেনেন্স ফ্যাক্টর। এই জন্য বলা হচ্ছে যে এগুলো যদি ঠিকভাবে মেইনটেনেন্স থাকে, তবেই কিন্তু আমার ডিসস্যাটিসফাই হওয়ার প্রবণতা কম থাকবে। আর কি বলছে, রিলেশনশিপ উইথ সুপারভাইজার এন্ড কো-ওয়ার্কার, তুমি যাদের সাথে কাজ করছো তাদের সাথে যদি তোমার মধ্যে একটা গুড রিলেশনশিপ না তৈরি হয়, তাহলে কিন্তু তোমার মধ্যে কিন্তু এই যে মোটিভেশনটা, সেটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হবে। এখানে দেখো, এই যে এখানে দেখো কতগুলো শর্ট ফর্মে লেখা আছে, ইফ দিস ফ্যাক্টর আর পোর, যদি এই ফ্যাক্টরটা পোর হয়, খারাপ হয়, তাহলে কি হবে, এমপ্লয়ি ডিসস্যাটিসফাইড হবে। ডিসস্যাটিসফাইড হলে কি মানে কি, ডিমোটিভেট হয়ে গেল। আর ইফ দিস ফ্যাক্টরস আর গুড, ভালো করে বুঝবে, যদি এই ফ্যাক্টরগুলো গুড থাকে, তাহলে কি হবে, ডিসস্যাটিসফ্যাকশন ইজ রিমুভড। Dissatisfaction is removed, but motivation does not increase significantly. মোটিভেশন ডাজ নট ইনক্রিজ সিগনিফিকেন্টলি। তোমাকে তাহলে হাইজিন ফ্যাক্টর গুলোকে কি করতে হবে, অলওয়েজ হাইজিন ফ্যাক্টর গুলোকে মেইনটেনেন্স করতে হবে। যদি মেইনটেনেন্সে কোনো ঘাটতি পড়ে, তখনই কিন্তু এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশন হবে। আবার তুমি ভাবছো যখন এগুলো যদি আমি খুব হাই হয়, গুড হয়, ভালো হয়, তাহলে কি এমপ্লয়ি মোটিভেশন হবে না। এমপ্লয়ি কিন্তু মোটিভেশন সেই অর্থে হবে না, স্যাটিসফাই হবে বটে, বাট মোটিভেশন হবে না। কারণ অল আর দ্য এক্সট্রিনসিক ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর, যে স্যালারি, কোম্পানি পলিসি, জব সিকিউরিটি, ওয়ার্কিং কন্ডিশন, রিলেশনশিপ উইথ সুপারভাইজার, বেনিফিট, তাহলে কি এইগুলো তোমাকে কি দরকার, একজন ওয়ার্ক প্লেসে এগুলোকে অবশ্যই মেইনটেনেন্স করা দরকার। এই জন্য এর নাম হয়েছে মেইনটেনেন্স ফ্যাক্টর। যদি মেইনটেনেন্সে কখনো ঘাটতি পড়ে, তখন কিন্তু কি হবে, এমপ্লয়ি ডিসস্যাটিসফাই হবে, মানে ডিমোটিভেট হবে। কিন্তু যদি সিগনিফিকেন্টলি এগুলো ইনক্রিজ করা হয়, হঠাৎ করে স্যালারি বেড়ে গেল, স্যালারি বেড়ে গেলে এমপ্লয়ি স্যাটিসফাই হবে, বাট নট মোটিভেট হবে সিগনিফিকেন্টলি। ক্লিয়ার? এইবার আরেকটা যে ফ্যাক্টর তোমাদের কাছে আছে, সেটা হচ্ছে কি মোটিভেশনাল ফ্যাক্টর, যাকে আমরা কি বলবো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা ইন্টারনাল ফ্যাক্টর। এখানে কি বলেছে, দিস ফ্যাক্টর আর লিড টু পজিটিভ জব স্যাটিসফ্যাকশন। This factor lead to positive job satisfaction, motivate করবে এমপ্লয়ি টু পারফর্ম বেটার। তাহলে এই মোটিভেশন ফ্যাক্টর গুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে কি হবে, এমপ্লয়ের মধ্যে সেখানে এসে মোটিভেট আসে, তাহলে কি সে একটা গুড জব করবে, গুড ওয়ার্ক করবে। আর কি বলছে, দে রিলেটেড টু নেচার অফ ওয়ার্ক ইটসেলফ টু অপরচুনিটি ফর পার্সোনাল গ্রোথ। এই যে পার্সোনাল গ্রোথ কখন সম্ভব, যখন কোনো পার্সনের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে, পজিটিভ মোটিভেশন থাকবে, ইন্টারনাল মোটিভেশন থাকবে, যে নিজের জন্য কিছু করছে, তখন তার পার্সোনাল গ্রোথ সম্ভব, আদারওয়াইজ কিন্তু কখনোই সম্ভব না। এখন এর মধ্যে এক্সাম্পল যদি দেখি, অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি, অ্যাডভান্সমেন্ট, গ্রোথ, মিনিংফুল ওয়ার্ক। তাহলে এই যে অ্যাচিভমেন্ট, তুমি যদি কিছু অ্যাচিভ করতে চাও, এটা অ্যাচিভ করতে আমরা কখন যাবো, নিজের মধ্যে যখন ইন্টারনাল কোনো ফোর্স তোমাকে কাজ করবে। রিকগনিশন, ইয়েস আমাকে রিকগনিশন দরকার, তার জন্য আমাকে কাজ করতে
করতে হবে। তুমি যদি একটা গুড রেসপন্সিবিলিটি কখন তৈরি হয়, বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দু ধরনের লোক থাকে, একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। এবার তোর মধ্যে যখন পজিটিভ অ্যাটিটিউড থাকবে তখনই কিন্তু তোমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকবে। ইয়েস, যে কোম্পানি কিছু বলার আগেই বা কোম্পানির পলিসি ভালোর জন্য কিন্তু তুমি সেই কাজটাকে করছো। এই ক্ষেত্রে এই যে মোটিভেশনাল ফ্যাক্টর গুলো যদি তোমার মধ্যে ভালো থাকে তখনই কিন্তু তোমার ডেভেলপমেন্ট বা তোমার যে ওয়ার্ক পার্সোনাল গ্রোথ সেটা কিন্তু হওয়া সম্ভব। এখানে দেখো শর্ট ফর্মে কিছু লেখা আছে, এই জন্য এটাকে কি বলা হয়েছিল, স্যাটিসফায়ার। এখন ইফ দিস ফ্যাক্টরস আর প্রেজেন্ট, মানে এই মোটিভেশনাল ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে তখন কি হবে, এমপ্লয় ফিল স্যাটিসফায়ার, ইয়েস, এন্ড মোটিভেটেড। তাহলে এই ফ্যাক্টর গুলো যদি থাকে তখন এমপ্লয় কি হবে, মোটিভেট হবে। বাট ইফ দ্য অ্যাবসেন্ট, যদি এই ফ্যাক্টর গুলো না থাকে, নো স্যাটিসফ্যাকশন, কোনো জব স্যাটিসফ্যাকশন নেই কিছু, বাট নট নেসেসারিলি ডিসস্যাটিসফ্যাকশন নেই কিন্তু, বাট সে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে না, সে কি হবে, মোটিভেট হচ্ছে না কিন্তু, বাট সে ডিস্যাটিসফ্যাকশন হচ্ছে না, যেটা কিন্তু হাইজিন ফ্যাক্টরে কিন্তু মেনটেন্যান্স ফ্যাক্টর বলা হয়েছিল, যে যদি হাইজিন ফ্যাক্টর 4 হয় তাহলে কিন্তু সাথে সাথে সে ডিসস্যাটিসফ্যাকশন হয়ে যাচ্ছিল জবের ক্ষেত্রে। এখানে আরেকটা কনক্লুশন তোমাদের বোঝার জন্য ছোট করে রাখা হয়েছে, দেখো হাইজিন ফ্যাক্টর, এটাকে একদম নোট ডাউন করে মাথায় ঢুকিয়ে নাও, যে হাইজিন ফ্যাক্টর যদি ইনক্রিজ হয় তাহলে হাইজিন ফ্যাক্টরটা খুব গুড হলো, নো এফেক্ট অন স্যাটিসফ্যাকশন অন এমপ্লয়, কোনো এফেক্ট কিন্তু এই হাইজিন ফ্যাক্টর ইমপ্রুভ করলে আমাদের কোনো এফেক্ট পড়ছে না, সেই জন্য ওটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাট হাইজিন ফ্যাক্টর ডিক্রিজ, যদি হাইজিন ফ্যাক্টরে কোনো ঘাটতি পড়ে কি হবে, সাথে সাথে এমপ্লয় ডিস্যাটিসফাই হবে, সাথে সাথে এমপ্লয় কি হবে, ডিস্যাটিসফাই হবে। ঠিক অপোজিট মোটিভেশনাল ফ্যাক্টর কি বলেছে, মোটিভেশনাল ফ্যাক্টর ইনক্রিজ যদি করি, স্যাটিসফাইড এমপ্লয় স্যাটিসফাই হবে এবং তার মধ্যে একটা মোটিভেট তৈরি হবে। কিন্তু ফ্যাক্টর যদি ডিক্রিজ হয়, নো এফেক্ট, মোটিভেশনাল ফ্যাক্টর যদি ডিক্রিজ হয় তাহলে কোনো এফেক্ট তোমাদেরকে এখানে পড়বে না। এখানে দেখো এটা ছকের মাধ্যমে দেওয়া আছে, তোমাদেরকে এই কথাগুলো লেখা আছে, এটাকে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নেবে। এইবার এই ক্রিটিসিজম হাসবার্গ টু ফ্যাক্টর থিওরির মতো বেশ কিছু ক্রিটিসিজম পাওয়া গেছে, সেগুলো কি কি, যে ওভারল্যাপিং ফ্যাক্টর। এখানে ওভারল্যাপিং ফ্যাক্টর বলতে এখানে শুধুমাত্র তার হাসবার্গ কি করেছিল, তার যে ফ্যাক্টর গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিল। এক্ষেত্রে কি বলেছিল, সাম ফ্যাক্টর, যেমন এক্সাম্পল স্যালারি, রিলেশনশিপ মে অ্যাক্ট বোথ মোটিভেটর এবং হাইজিন ফ্যাক্টর, মানে এই যে ধরো স্যালারি যেটা কি করছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেটা এই যে মোটিভেশন ফ্যাক্টরকেও এফেক্ট করে, আবার হাইজিন ফ্যাক্টরকেও ডিপেন্ড করে। তাহলে এই দুটো ফ্যাক্টর মধ্যে কি দুটো ক্যাটাগরিতেই কিছু কিছু ফ্যাক্টর গুলো আছে যেগুলোকে দুটোকেই প্রভাব বিস্তার করে। সেই জন্য এই ফ্যাক্টর গুলোকে সঠিকভাবে কিন্তু হাসবার্গ যখন এই থিওরিটা স্টার্ট করেছিল, আরেকটু এই থিওরি গুলোর উপর বা এই যে কি বলবো কম্পোনেন্ট বা যে ফ্যাক্টর স্যালারি, রিলেশনশিপ এগুলোর প্রতি আরেকটু বোধহয় সচেতন হওয়া দরকার ছিল, যে কারণ এগুলো ডিপেন্ড করে কিছু কিছু ইন্ডিভিজুয়ালের উপর, কারণ প্রত্যেক ব্যক্তির একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, তাদের উপর কিন্তু এই সমস্ত ফ্যাক্টর গুলো ডিপেন্ড করে। আর কি বলেছিল, মেথোডোলজিক্যাল লিমিটেশন ছিল। মেথোডোলজিক্যাল লিমিটেশন মানে কি, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ার আর অ্যাকাউন্টেন্ট এই দুটো ব্যক্তিদের উপরেই কিন্তু এই গবেষণাটা বা এই থিওরিটা স্টাবলিশ করেছিল। সেই জন্য আরো কিছু বোধহয় ভ্যারাইটিস অফ ওয়ার্কার নিলে বোধহয় এই থিওরিটা আর একটু ভালো হতো। আর যে কথা বলছিলাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ইগনোর, কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে তার কিছু কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, তাদের পার্সোনালিটি থাকে, তাদের এজ থাকে, তাদের কালচারাল ডিফারেন্স থাকে, এই দিকগুলো আর একটু ফোকাস করলে বোধহয় ভালো হতো। 4 নম্বর কি ছিল, সাবজেক্টিভিটি অফ রেসপন্স, মানে যে ডেটাগুলো কালেক্ট করেছিল সেগুলো শুধুমাত্র সেলফ রিপোর্ট ছিল, সেখানে হতে পারে সেখানে কিছু বায়াসনেস কাজ করেছে, সেখানে বা হতে পারে যে সাবজেক্টের মুডের উপর কিছু ডিপেন্ড করেছে, তাহলে এই সাবজেক্টের রেসপন্সের উপর সেইভাবে কিন্তু গুরুত্ব কিন্তু এই ফ্যাক্টরের ক্ষেত্রে দেয়নি। আর এটা হচ্ছে কি, নট ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কারণ এখানে বিভিন্ন প্রকার জবের ক্যাটাগরি আছে এবং জবের একটা নির্দিষ্ট ধরন আছে, সব জবের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। হচ্ছে সিম্পলিস্টিক অ্যাপ্রোচ, কারণ হচ্ছে হিউম্যান মোটিভেশন ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ডাইনামিক, সেই জন্য কিন্তু এত সিম্পল হিউম্যান মোটিভেশন এত সিম্পলি যে দুটো ক্যাটাগরিতে ভাগ করে মোটিভেশন হবে, ইট ইজ নট পসিবল।
এই হচ্ছে হাজবার্গ টু ফ্যাক্টরের ক্রিটিসিজম। বাট এর অ্যাপ্লিকেশনটা যদি দেখি, ঠিক আমরা একইভাবে ওই অ্যাপ্লিকেশনটাকে করেছি যে ইন এডুকেশনের ক্ষেত্রে কি করব, যদি আমরা শিক্ষার ক্ষেত্রে এনশিওর করবে সেফ এন্ড কম্পার্টেবল লার্নিং এনভায়রনমেন্ট, হাইজিন ফ্যাক্টরগুলোকে কি করতে হবে, অলওয়েজ হাইজিন ফ্যাক্টরগুলোকে সবার আগে আমাদেরকে মেইনটেনেন্স করতে হবে। কারণ এই ফ্যাক্টরগুলোর নাম কি, মেইনটেনেন্স ফ্যাক্টর। যদি এটাকে মেইনটেন না করি তাহলে কি হবে, এমপ্লয়ি ডিস্যাটিসফাই হবে। এই জন্য কি করতে হবে, প্রোভাইড রিকগনিশন, প্যাসাস, চ্যালেঞ্জিং টাস্ক এন্ড অপরচুনিটি ফর লার্নিং এন্ড ক্রিয়েটিভ মোটিভেটর। এখানে সাথে সাথে এই যে মোটিভেটর ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ওয়ার্ক প্লেসে কি করতে হবে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে হাইজিন ফ্যাক্টর লাইক স্যালারি, জব সিকিউরিটি এন্ড ওয়ার্কিং কন্ডিশন টু অ্যাভয়েড এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশন। তাহলে যে মাঝে মধ্যে এমপ্লয়ীদের মধ্যে কি করতে হবে, তাদের স্যালারিটাকে ইনক্রিজ করে, হ্যাঁ, জবের মধ্যে একটা সিকিউরিটি দেয়, যার ফলে যাতে এমপ্লয়িরা কখনোই ডিসস্যাটিসফ্যাকশন না হয়। আর কি করতে হবে, ফোকাস অন মোটিভেটর ফ্যাক্টর সাচ অ্যাজ অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি এন্ড গ্রোথ অপরচুনিটি টু এনহ্যান্স মোটিভেশন। সেই সাথে সাথে মোটিভেশন যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আমাদের স্পোর্টস ফিল্ডে কি করতে হবে, প্রোভাইড করতে হবে প্রপার ফ্যাসিলিটি, ইকুইপমেন্ট এন্ড সেফটি, হাইজিন ফ্যাক্টরগুলোকে মেইনটেইন করতে হবে। আর সেই সাথে সাথে স্পোর্টস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা, motivated by athlete, recognition their performance, giving responsibility and providing opportunity for skill development and motivator করতে হবে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে সেম একই জিনিস, ইন পার্সোনাল লাইফ গোল সেটিং এনশিওর করে বেসিক নিড এন্ড কন্ডিশন এন্ড মিট, মানে হাইজিন ফ্যাক্টরকে যাতে মেইনটেইন করতে পারে সেটাকে করতে হবে। আর লাস্টলি কি করতে হবে, ফোকাস করতে হবে তার পার্সোনাল গ্রোথ উপর ফোকাস করতে হবে, যাতে তার মধ্যে মোটিভেশন কখনো ঘাটতি না পড়ে। এই হচ্ছে মূলত হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি। এটাকে ওভারঅল যদি সামারাইজ করা হয় তাহলে আমরা সংক্ষেপে যদি এটা বলতে পারি যে হার্জবার্গ তার টু ফ্যাক্টর থিওরিতে 200 ওয়ার্কার পিপলদের উপরকে একটা অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ার পিপলদের উপর একটা ইন্টারভিউ নিয়ে একটা সার্ভে করেছিল। সেখানে দেখেছিল পিপল আর মোটিভেটেড হয়ে থাকে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর আর একটা হচ্ছে মোটিভেটেড ফ্যাক্টর। এই হাইজিন ফ্যাক্টরটাকে অনেক সময় মেইনটেনেন্স ফ্যাক্টর বা ডিসস্যাটিসফাইড বলা হয়, যাতে এই হাইজিন ফ্যাক্টরকে যদি মেইনটেনেন্স না করা হয় তখনই কিন্তু এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশনটা তৈরি হয়। আর মোটিভেশন ফ্যাক্টরটা কি করছে, মোটিভেশন ফ্যাক্টরটা হচ্ছে এই এটাকে স্যাটিসফাইড বলা হয়, যে এই মোটিভেশন ফ্যাক্টর যদি তোমার মধ্যে ইনক্রিজ হয় তবেই কিন্তু স্যাটিসফাইড হবে, আর যদি মোটিভেশন ফ্যাক্টর ডিক্রিজ হয় তাহলে কিন্তু কোনো এফেক্ট কিন্তু সাধারণত এই হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি দ্বারা হয় না। এরপরে আসি আমরা এমসি জর্জের থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই, 3 নম্বর থিওরি যেটা। এখন এই থিওরিটাকে প্রপোজ করেছিল ডগলাস এমসি জর্জ 1960 তে। তার যেটা বুক, যে বইয়ে তিনি পাবলিশ করেছিল হিউম্যান সাইড এন্ড এন্টারপ্রাইজ। এই যে কোন বইতে থিওরি গুলো পাবলিশ হয়েছিল এগুলো কিন্তু তোমাদেরকে জানা হয়েছিল। এখানে কি করেছিল, একজন এই ডগলাস ম্যাকজর্জ, ইনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিল। তিনি কি করেছিল, এই থিওরিটাকে বিভিন্ন যে আমরা দেখবে ক্যাটাগরিতে দু ধরনের ওয়ার্কার থাকে, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্কার আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্কার। পজিটিভ ওয়ার্কার কারা, এবং পজিটিভ ওয়ার্কার হচ্ছে যাদের মধ্যে অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভনেস থাকবে, তারা হচ্ছে পজিটিভ ওয়ার্কার। আরেকজন থাকবে নেগেটিভ, সবকিছুতেই না, আমার দ্বারা হবে না, কিছু না। তাহলে এর উপর বেস করে দুটো ক্যাটাগরি করেছিল, একটা হচ্ছে থিওরি এক্স, একটা হচ্ছে থিওরি ওয়াই। থিওরি এক্স এর মধ্যে রেখেছিল শুধুমাত্র নেগেটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার, আর থিওরি ওয়াই এর মধ্যে ছিল পজিটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার। যেখানে থিওরি এক্স কি করেছিল, নেগেটিভ ওয়ার্কার কারা, পিপল অনলি ওয়ার্ক ফর দ্য মানি, শুধুমাত্র টাকার জন্যই সে কাজটা করছে, তার মধ্যে কোনো পার্সোনাল এনজয়মেন্ট, পার্সোনাল স্যাটিসফ্যাকশন এই জাতীয় কোনো কিছু তার মধ্যে মোটিভেট নাই, অনলি ফর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। আমি কাজ করছি কারণ আমি ওয়ার্ক করছি, আমি স্যালারি পাবো, আমি মাইনে পাবো, তার জন্যই কাজ করছি, সেটা হচ্ছে থিওরি এক্স। আর থিওরি ওয়াই কি করেছে, যেখানে ইন্ডিভিজুয়াল আর হাইলি সেলফ মোটিভেটেড, মানে কি নিজের জন্য, নিজের প্রফেশনালকে ডেভেলপ করার জন্য, নিজের সেলফ ফুলফিলমেন্ট করার জন্য, নিজের এনজয়মেন্টের জন্য, অ্যাপ্রিসিয়েশনের জন্য, সেই ধরনের দুটো ক্যাটাগরি করেছিল থিওরি এক্স এবং থিওরি ওয়াই। তাহলে থিওরি এক্স এর কাদের রেখেছিল, নেগেটিভ পিপল, আর যারা থিওরি ওয়াই এর কাদেরকে রেখেছিল, পজিটিভ ওয়ার্কারের মধ্যে। এখন এই দুটো থিওরিকে যদি আমরা পাশাপাশি দেখি তাহলে দেখো, থিওরি এই জন্য একে কি বলেছিল, থিওরি এক্স, যে পিপল আর ডিসলাইক ওয়ার্ক, যারা কাজের ক্ষেত্রে পছন্দ, তাদের কাজের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক কি, আমি কাজ করব, আমাকে মানি দেবে, উইল অ্যাভয়েড ইট হোয়েন ইজ পসিবল, এমপ্লয়ি মাস্ট বি ফোর্স, কন্ট্রোল অর থ্রেটেন টু পারফর্ম, মানে
এই এমপ্লয়িকে সবসময় কি করতে হয়, একটা ফোর্স করতে হয় কাজের জন্য, যে তুমি এটাকে করো, তাদেরকে কন্ট্রোল করতে হবে। কারণ কেন কন্ট্রোল করতে হবে? কারণ অলওয়েজ থিওরি এক্স এ কারা ছিল? ডিমোটিভেট পিপল। তারা ওয়ার্ক করছে অনলি ফর মানি, অনলি ফর স্যালারি, তার জন্য কাজ করছে। এবং তাদের কি মধ্যে তারা কিন্তু অলওয়েজ তাদের মধ্যে যে রেসপন্সিবিলিটি আছে সেটাকে কিন্তু তারা অ্যাভয়েড করতে চায়, মানে কি নিজে কোনো কাজ করতে চায় না। সে সবসময় মনে করে যে আমার যে কাজ অন্য কারো চলে যাক, আমি করতে চাইবো না। হ্যাঁ, ল্যাক অফ অ্যাম্বিশন, অনলি সিক টু জব সিকিউরিটি। তার মানে কি, মানি আর জব সিকিউরিটি, তার মধ্যে কোনো অ্যাম্বিশন নেই, তার মধ্যে কোনো কাজ করার কোনো ইচ্ছা নেই। সেই ক্যাটাগরিকে সে থিওরি এক্স এ রেখেছিল। সেখানে যে ম্যানেজমেন্ট স্টাইলটা কি হবে, স্ট্রিক্ট সুপারভিশন দরকার এই ধরনের পিপলের ক্ষেত্রে। আর কি দরকার? ক্লোজ টু কন্ট্রোল দরকার। অটোক্রেটিক লিডারশিপ, তাদের মধ্যে অটোক্রেটিক লিডারশিপ রাখতে হবে, যাদের মধ্যে ঠিকভাবে তাদের মধ্যে অবজারভেশন তৈরি হয়। তাহলে এই যে থিওরি এক্স পিপল, তারা শুধুমাত্র ওয়ার্ক করছে কি জন্য? অনলি ফর মানি, অনলি ফর জব সিকিউরিটি। তাদের মধ্যে কোনো অ্যাম্বিশন নেই, কোনো সেলফ রিকগনিশন নেই। তারা ফোর্সফুলি কোনো একটা কাজ করছে থিওরি এক্স ক্যাটাগরিতে। এদের ক্ষেত্রে যে মোটিভেশন, সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করছে। কি এক্সটার্নাল ফ্যাক্টর? যে আমি লাইক মানি, রুলস, ফিয়ার অফ পানিশমেন্ট ইত্যাদির ভয়ে কিন্তু এরা ওয়ার্ক করছে। তাহলে থিওরি এক্স যে পিপল যারা কাজ করছে, কিসের জন্য কাজ করছে? স্যালারি, আর একটা ভয়, আর একটা কি, যে কোম্পানি কিছু রুলস এন্ড পলিসি আছে সেটা মোতাবেক তারা কাজ করছে। সেখানে নিজস্ব কোনো অ্যাম্বিশন, নিজস্ব কোনো ফেয়ারনেস কিচ্ছু তাদের মধ্যে নেই। সেটা হচ্ছে থিওরি এক্স। আর থিওরি ওয়াই কি ছিল? যেটা হচ্ছে একদম পজিটিভ থিঙ্কিং, পজিটিভ পিপল, পজিটিভ অ্যাটিটিউড যাদের মধ্যে ছিল, যে নিজের জন্য কাজ করছে, নিজের সেলফ এনজয়মেন্টের জন্য কাজ করছে, নিজের পার্সোনাল গ্রোথের জন্য কাজ করছে। সেই ওয়াই ক্যাটাগরিতে তাদেরকে রাখা হয়েছিল। সেখানে কি করেছিল? পিপল এনজয় ওয়ার্ক এন্ড কনসিডার ইট অ্যাজ ন্যাচারাল অ্যাজ প্লে। মানে দেখবে অনেক সময় কিছু ব্যক্তি তারা কি সকালবেলা উঠে খুব আনন্দ করে কোনো একটা জবে যায়, আবার ঠিক যখন সন্ধ্যাবেলা ফিরে তারা একদম আনন্দে আনন্দে ফিরতে থাকে, তাদের মধ্যে কোনো টেনশন এই জাতীয় কিছু থাকে না। আর কিছু পিপল থাকে যারা কি হবে, একদম যাচ্ছে, একদম ক্লান্তি, একটা অবসাদ নিয়ে তার জব যাচ্ছে, আবার যখন ফিরছে সে একই রকম পরিস্থিতি নিয়ে ফিরছে। তাহলে এই যে যারা পজিটিভ অ্যাটিটিউড যাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে কি হবে? সবসময় একটা এনজয়মেন্ট থাকবে। হ্যাঁ, তাদের মধ্যে সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে। তারা কি করবে? সেই কাজটাকে এনজয় করবে। আর এর ফলে কি হবে? সেলফ মোটিভেটেড হবে। মোটিভেটেড হলে কি, যে কোনো একটা কাজকে সে খুব ভালোভাবে করবে এবং কাজটাকে নিজের মতো করে করবে। এবং তার মধ্যে কি হবে? নতুন কিছু ক্রিয়েটিভিটি, বা তাদের মধ্যে কি হবে? বিভিন্ন প্রকার এনি প্রবলেম সলভিং এবিলিটি হবে, ডেভেলপ হবে। এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের কি করতে হবে? ডেমোক্রেটিক পার্টিসিপেটরি লিডারশিপ আর এনকারেজমেন্ট এন্ড ট্রাস্ট। তাদের মধ্যে কি হবে? এই ধরনের পিপলকে তাদেরকে এনকারেজ করতে হবে। আর কি হবে? তাদের মধ্যে একটা লিডারশিপ বা ডেমোক্রেটিক বা পার্টিসিপেটিভ লিডারশিপ তাদের মধ্যে তৈরি করতে হবে। এক্ষেত্রে যে মোটিভেশনাল ফ্যাক্টর গুলো কাজ করছে, সেটা হচ্ছে এক ইন্টারনাল ফ্যাক্টর কাজ করছে, লাইক রিকগনিশন, রেসপন্সিবিলিটি এন্ড পার্সোনাল গ্রোথের জন্য কিন্তু তারা কাজ করছে। এখন এই থিওরি এক্স এবং থিওরি ওয়াই এর মধ্যে একটু যে ডিফারেন্স আমরা দেখে নিই, এখানে ছোট্ট একটা কতগুলো স্লাইডের মধ্যে তোমাদের সামনে রাখা হয়েছে, যে থিওরি এক্স কারা। এখানে যারা নেগেটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার আর পজিটিভ ভিউ অফ দ্য ওয়ার্কার, থিওরি ওয়াই। এমপ্লয়ি আর ডিসলাইক দ্য ওয়ার্ক, এমপ্লয়ি কিন্তু তার কাজের জন্য কখনোই পছন্দ করে না, কিন্তু থিওরি ওয়াই এর মধ্যে কি হচ্ছে? এমপ্লয়ি আর এনজয় ইয়ার ওয়ার্ক। আর নিড টু বি কন্ট্রোল, এদেরকে নিড টু বি কেন কন্ট্রোল দরকার? কারণ এদের মধ্যে শুধুমাত্র স্যালারি, মানি, ফিয়ার ইত্যাদি ভয়ে কিন্তু থিওরি এক্স এর পিপলটা কাজ করে। আর এরা কি থিওরি, এদের কিন্তু কোনো সেলফ কন্ট্রোলের প্রয়োজন হয় না, কারণ এরা কি সেলফ মোটিভেটেড, নিজের দ্বারা মোটিভেটেড হয়ে কিন্তু কাজ করছে। আর অ্যাভয়েড করে রেসপন্সিবিলিটি, কারণ এরা নিজেরা কিছু করতে চায় না, সবসময় মনে করে আমার কাজ অন্যের উপরে করে নেই। আর এরা কি অ্যাকসেপ্ট যে কোনো রেসপন্সিবিলিটি, কোম্পানি যে কোনো পলিসি হলো, যে কোনো টার্মস এন্ড কন্ডিশন হলো, সেটা কি সহজে তারা অ্যাকসেপ্ট করতে চায়। আর মোটিভেটেড বাই মানি, ফিয়ার, আর এটা মোটিভেটেড বাই গ্রোথ আর রিকগনিশন। তাহলে তো এই যে মানি, ফিয়ার, এগুলো কি এক্সটার্নাল ফ্যাক্টর। যে ফ্যাক্টর গুলো যদি তোমার মধ্যে ঘাটতি পড়ে, তখন কি হবে? এরা ডিমোটিভেট হয়ে যাবে। আর এরা কাজ করছে কি? গ্রোথ এন্ড রিকগনিশন, তাদের পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল আইডেন্টিটির জন্য তারা কিন্তু কাজ করছে।
এখন এরও কিছু ক্রিটিসিজম এই ম্যাকগ্রে থিওরির মধ্যে এক্স এন্ড ওয়াই এর মধ্যে কিছু ক্রিটিসিজম আছে, সেগুলো যদি আমরা একটু দেখে নিই। যেটা হচ্ছে ওভার সিম্পলিফাইড কেন বলেছিল? কারণ ম্যাকগ্রে কি করেছিল, তার এখানে অনলি 2 ক্যাটাগরি করেছিল, এক্স ইজ নেগেটিভ, ওয়াই ইজ পজিটিভ। হ্যাঁ, যেটার সাথে বাস্তবে কিন্তু এর কোনো তেমন এটা কিন্তু মিল খুঁজে পাওয়া যায়নি। যে একটা সিম্পল মানুষ মোটিভেট হয় শুধুমাত্র 2 ধরনের ক্যাটাগরিতে ভাগ করেছিল, এর বাইরেও আরো কিছু ক্যাটাগরি আছে, সেগুলো কিন্তু সরাসরি কিন্তু এই থিওরিতে সেগুলোকে অ্যাভয়েড করেছিল। আর করেছিল কি ল্যাক অফ সাইন্টিফিক এভিডেন্স। এই এভিডেন্স গুলো, এই যে মানুষ যে 2 ধরনের মোটিভেট আছে, ওয়াই নেগেটিভ সরি ওয়াই ক্যাটাগরি এবং এক্স ক্যাটাগরি, এটার কিন্তু কোনো সাইন্টিফিক এভিডেন্স এই থিওরির মধ্যে তেমন ভাবে কিন্তু ছিল না। আর কি ছিল? ইগনোরেন্স ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমরা জানি যে প্রত্যেক ব্যক্তি তার কিছু কিছু না কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর সে মোটিভেট হয়, তার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, তার এজ এর উপর ডিপেন্ড করে, তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। এই ফ্যাক্টরগুলো সরাসরি এই থিওরিতে কিন্তু অ্যাভয়েড করেছিল। এক্ষেত্রে কি হয়েছিল, কালচারাল কিছু লিমিটেশন ছিল, মূলত ওয়েস্টার্ন রিজনাল কালচারের ক্ষেত্রে এটা মে নট অ্যাপ্লাই টু অল কান্ট্রি অ্যান্ড ওয়ার্ক ফর এনভায়রনমেন্ট। কারণ ওয়েস্টার্ন কালচার বেস করে এটাকে তৈরি করা হয়েছিল, সব ক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাপ্রুভাল নাও হতে পারে। আর সিচুয়েশনাল ফ্যাক্টর নট কনসিডার। হ্যাঁ, যে এক্সটার্নাল ফ্যাক্টর লাইক ইকোনমিক কন্ডিশন, জব টাইপ, ম্যানেজমেন্ট স্টাইল ক্যান অলসো ইনফ্লুয়েন্স বাই বিহেভিয়ার। এই ফ্যাক্টরগুলো সরাসরি থিওরিতে কিন্তু অ্যাভয়েড করেছিল। নট প্র্যাকটিক্যাল ফর অল জব। প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু এইভাবে 2 ধরনের ক্যাটাগরিকে ভাগ করে কিন্তু কখনো এটা সুপারভিশন করা সম্ভব নয়, যেটা কিন্তু এই থিওরিতে সরাসরি অ্যাভয়েড করা হয়েছিল। এখন এর অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা দেখে নিই, যে থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই এর অ্যাপ্লিকেশন গুলো কি কি। ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে কি বলছে, ম্যানেজার ইউজ থিওরি এক্স ফর এমপ্লয়ি হু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি এন্ড রিকোয়ার ক্লোজ সুপারভিশন। তাহলে এই যে ম্যানেজার কি করবে, থিওরি এক্স কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, থিওরি এক্স অ্যাপ্লাই করবে যারা কি করবে, যারা অ্যাভয়েড করবে রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এবং তাদেরকে কি করবে, ক্লোজ সুপারভিশন দরকার। থিওরি এক্স পিপল যদি ম্যানেজার খুঁজে পায় কোনো একটা ওয়ার্ক প্লেসে, তাদের কিন্তু অবশ্যই তাদের মধ্যে ক্লোজ একটা সুপারভিশন দরকার। আর কি দরকার, ইউজ করবে থিওরি ওয়াই কখন ইউজ করবে, ফর এমপ্লয়ি হু আর সেলফ মোটিভেটেড, ক্রিয়েটিভ এন্ড রেসপন্সিবল। এডুকেশন ইনস্টিটিউশনে কি করবে, টিচার মে অ্যাপ্লাই থিওরি এক্স টু মেনটেন ডিসিপ্লিন এন্ড কন্ট্রোল। থিওরি এক্সটাকে মেনটেন করবে কেন, কারণ থিওরি এক্স কারা, থিওরি এক্স হচ্ছে যারা ডিমোটিভেটেড, যারা শুধুমাত্র মানি, হ্যাঁ, কোনো একটা ভয়, তাই সেই জন্য কোনো একটা ওয়ার্ক করছে। তাহলে টিচার কি করবে, তাদের মধ্যে সবার আগে থিওরি এক্সটাকে কারেক্ট করার চেষ্টা করবে, মেনটেন করার চেষ্টা করবে, যাদের মধ্যে একটা গুড ডিসিপ্লিন এবং কন্ট্রোল বজায় থাকে। আর কি করবে, অ্যাপ্লাই টু থিওরি ওয়াই কেন, টু এনকারেজ দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন রেসপন্সিবিলিটি এন্ড ক্রিয়েটিভ লার্নিং ফর প্রবলেম সলভিং এবিলিটি এন্ড ডেভেলপমেন্ট অফ পার্সোনাল গ্রোথ। এখন স্পোর্টস ফিল্ডে কিভাবে কাজ করবে, থিওরি এক্স ইউজড ফর স্ট্রিক্ট ডিসিপ্লিন এন্ড রুল রিএনফোর্সমেন্ট। কারণ এখানে থিওরি এক্স কারা, ধরো যে সমস্ত প্লেয়াররা আসে যারা একদম কোনো ইচ্ছা নেই যে আমি প্রাইজের জন্য খেলবো, মানির জন্য খেলবো, তাদেরকে কি করতে হবে, তাদের যে এক্স ফ্যাক্টর গুলো আছে, যে এক্স ক্যাটাগরি এই ধরনের পিপল গুলোকে, সেই ফ্যাক্টর গুলোকে তাদেরকে মেনটেনেন্স করে রাখতে হবে। আর কি করতে হবে, তাদের মধ্যে থিওরি ওয়াই অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কারণ তাদের মধ্যে বিল্ড তৈরি করতে হবে, তাদের মধ্যে ইন্টারনাল মোটিভেশন তাদের মধ্যে ডেভেলপ করতে হবে, হ্যাঁ, তাদের মধ্যে টিম রেসপন্সিবিলিটি তৈরি করতে হবে। সেলফ মোটিভেটেড না হলে কিন্তু কখনোই তার পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল গ্রোথ কিন্তু কখনোই সম্ভব নয়। আর কি হচ্ছে, গভর্নমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে থিওরি এক্স রুল বেসড এন্ড সিকিউরিটি সেন্সিটিভ জব, থিওরি ওয়াই টু ক্রিয়েটিভ প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট রুল। অ্যাকচুয়ালি বলতে হয়েছে যে সমস্ত নেগেটিভ অ্যাটিটিউড পিপল থাকে তাদের মধ্যে সবার আগে থিওরি এক্সটাকে মেনটেনেন্স করতে হবে। থিওরি এক্সটাকে মেনটেন করার পর তাদের মধ্যে থিওরি ওয়াইটাকে ডেভেলপ করতে হবে। থিওরি ওয়াই কি, ইনার সেলফ ডেভেলপমেন্ট, ইন্টারনাল মোটিভেশন ডেভেলপ করতে হবে। তবেই কিন্তু একটা ব্যক্তি যদি তার পারফরমেন্সের বা পার্সোনাল গ্রোথটাকে যদি ডেভেলপ করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই ইন্টারনাল মোটিভেশন ছাড়া কিন্তু কখনোই পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল গ্রোথ সম্ভব নয়। এই ছিল মূলত এই থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। এরপরে যেটা আসছে আমাদের
অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি, যেটা হয়তো তোমরা শুনেই থাকবে যে অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি নাম মাঝে মধ্যেই তোমরা শুনেছো। যে অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি মানে কি, আমরা অ্যাচিভমেন্ট মোটিভেশন পড়ার সময় কি বলেছিলাম, যে যে ব্যক্তি কোনো কিছুকে অ্যাচিভ করতে চায়, কোনো কিছুকে অ্যাচিভ করে সে খুশি হয়, অ্যাচিভ করার জন্য সেই কাজটা করে, সেটাই হচ্ছে অ্যাচিভমেন্ট করে সে মজা পায়। এই থিওরিটাকে যে প্রপোজ করেছিল ডেভিড সি ম্যাকক্লেন্ড 1961 এই থিওরিটাকে প্রপোজ করেছিল, যেটাকে আর একটা নামে পরিচিত ছিল নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি বা 3 নিড থিওরি, যেটাকে 3 নিড থিওরি নামেও পরিচিত। ওই 3 নিডটা কি, নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর পাওয়ার। এখানে আমাদের সোসাইটিতে 3 ধরনের পিপল সাধারণত এই থিওরিতে থাকে। যেটা কি বলেছিল, এই যে নিড ফর অ্যাচিভমেন্ট, এরা কি করবে, এই ধরনের পিপল কি করবে, ডিজায়ার টু অ্যাকমপ্লিশ দ্য গোল অর অ্যান্ড এক্সেল, এটা কি করবে, কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য তৈরি হয়, কোনো কিছু অ্যাচিভ করা মানে কোনো কিছু পাওয়ার জন্য সেটা ওয়ার্ক করছে। আর কি থাকবে, নিড ফর পাওয়ার, অনেকে থাকে কি ডিজায়ার পছন্দ ফর ফ্রেন্ডলি আর ক্লোজলি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তাদের মধ্যে একটা পাওয়ার, যে আমার কাছে ক্ষমতা চাই, আমি সমস্ত কিছু দেখা হলো। অনেকে থাকে যে বা এই যে আমরা বিভিন্ন প্রকার লিডারশিপ বা অনেক সময় তার ভিতর হেডশিপ, যে তার ভিতরে একটা পাওয়ার, যে সেটাকে পরিচালনা করার ক্ষমতা, যে পাওয়ারটা পেলে সে যদি তার মধ্যে পাওয়ার চলে আসে, সে সমস্ত কিছু ঠিকভাবে একটা মোটিভেশন তার মধ্যে তৈরি হয়। আর এটা কি আছে, অ্যাফিলিয়েশন মানে কি, সে তো ডিজাইন টু কন্ট্রোল আদার, ইনফ্লুয়েন্স টু আদার, তার মধ্যে একটা অ্যাফিলিয়েশন আছে। অ্যাফিলিয়েশন মানে সে সবাইকে ইনফ্লুয়েন্স করবে, সবাইকে সে কন্ট্রোল করবে অন্যজনকে। এই ধরনের দ্বারা 3টে ফ্যাক্টরের দ্বারা মানুষ কিন্তু সোসাইটিতে মোটিভেশন হয়। এবার এগুলোকে আরেকটু যদি আমরা ডিটেলস যদি দেখে নিই, সেখানে দেখো নিড ফর অ্যাচিভমেন্ট, এখানে কি বলেছে, টু অ্যাচিভ এক্সেলেন্স এন্ড অ্যাকমপ্লিশ দ্য চ্যালেঞ্জিং গোল। এই ধরনের পিপলটা কি হবে, কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য, কোনো কিছুকে যে কোনো মুহূর্তে একটা চ্যালেঞ্জ নিতে পারে, যে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য। এখানে কি বলছে, প্রেফার করবে টাস্ক আর মডারেটলি ডিফিকাল্ট, নট টু ইজি অর ইম্পসিবল। এরা এমন কিছুকে অ্যাচিভ করবে যাতে খুব একটা সহজ নয়, আবার এমন যাতে না হয় যেটাকে অ্যাচিভ করা কখনোই ইম্পসিবল হয়ে যায়। আর কি করবে, পার্সোনাল রেসপন্সিবিলিটি, কারণ এখানে কি অ্যাচিভমেন্ট মোটিভেশন কারা, এটা কিন্তু ইনার সেলফ মানে ইন্টারনাল মোটিভেশন দ্বারা হবে, পার্সোনাল রেসপন্সিবিলিটি যে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য। আর প্রেফার করবে ফিডব্যাক অ্যাবাউট দেয়ার পারফরমেন্স, তারা কিন্তু অবশ্যই অলওয়েজ কি করবে, তারা ফিডব্যাক নিতে চাইবে, যে আমি যেটা পারফর্ম করতে চাইছি সেটা তার পজিটিভনেস কি আছে, তার নেগেটিভনেস কি আছে, সেই ফিডব্যাকটা নিতে, বা এটা পারফর্ম করতে গেলে আমাকে আর কি করতে হবে। আর এক্ষেত্রে কি হবে, মোটিভেটেড বাই সাকসেস অ্যান্ড পার্সোনাল অ্যাকমপ্লিশমেন্ট রেদার দ্যান এক্সটার্নাল রিওয়ার্ড। এর এক্সটার্নাল রেদার দ্যান এক্সটার্নাল রিওয়ার্ড মানে এখানে কিন্তু শুধুমাত্র এরা মোটিভেট হচ্ছে কোনো কিছু অ্যাচিভ করার জন্য সেলফ মোটিভেট দ্বারা, নিজের জন্য ইনার সেলফ, নিজের এনজয়মেন্ট, নিজের জয়, নিজের মধ্যে যে অ্যাকমপ্লিশমেন্ট আছে তার জন্য কিন্তু এরা মোটিভেট হয়ে কোনো কিছুকে অ্যাচিভ করতে চাইছে। আর নিড ফর পাওয়ার মানে কি, যে বস, যে আমি, অনেকের মধ্যে আছে বস, ডিজায়ার টু ইনফ্লুয়েন্স, কন্ট্রোল, হ্যাভ অথরিটি ওভার আদার্স, যে আমি এই ওয়ার্কারের মধ্যে বস, মানে আমাকে সবাই মেনে চলবে, আমার কথা সবাই শুনবে, এই ধরনের এবিলিটি কিন্তু অনেকের মধ্যেই আছে, যার ফলে সে কিন্তু মোটিভেট হয়। দেখা যায় অনেক সময় বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে যে ইয়েস আমাকে যে লিডার করবে আমি সবাইকে কন্ট্রোল করবো, যদি আমাকে লিডার না করে আমি কোনো কথা শুনবো না। তার মানে কি, তাকে সে লিডার মানে তাকে সে পাওয়ার অফ অথরিটি দিচ্ছে, তাকে বস হওয়ার, যার ফলে কি হবে, তখন সে তার মোটিভেট হবে, আদারওয়াইজ কিন্তু সে মোটিভেট হবে না। এই ধরনের পিপল কিন্তু আমাদের মধ্যে অনেক অসংখ্য কিন্তু দেখা যায়, যে সমস্ত কিছু ক্ষমতা সবাই ওখানে বস মানে পাওয়ার, একটা পাওয়ার দরকার তার কাছে সবাইকে কন্ট্রোল করা, যা বলে কি হবে, এনজয় ফর কম্পিটিশন আর শেক দ্য পজিশন অফ লিডারশিপ। লিডারশিপ যে কথাগুলো বলছিলাম, যে লিডারশিপ দিলে তোমার যারা পাওয়ার দিয়ে দিল, তার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়ে যাবে যে সমস্ত কিছু কন্ট্রোল করার। আর একটা কি ছিল, হ্যাঁ, নিড ফর অ্যাফিলিয়েশন, যে একটা এরা কিন্তু পছন্দ করে কি, যে একটা ফ্রেন্ডলি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে, সোসাইটিতে তাকে সবাই একসেপ্ট করুক, সোসাইটিতে তাকে সবাই মেনে চলুক, হ্যাঁ, তাদের মধ্যে একটা অ্যাফিলিয়েশন তৈরি হবে, তার মধ্যে কিন্তু সে মোটিভেশন তৈরি হয়। পেপার টিম ওয়ার্ক অ্যান্ড অ্যাভয়েড কনফ্লিক্ট, এরা কিন্তু কোনো দ্বন্দ্ব পছন্দ করবে না, তো কি করবে, সবার মধ্যে একটা গুড রিলেশনশিপ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করে, যার ফলে তাদের মধ্যে মোটিভেশন তৈরি হয়। এখানে তখন নিড ফর অ্যাচিভমেন্ট, এরা কি করছে, ডিজায়ার টু এক্সেল, অ্যাচিভ দ্য রিলেশনশিপ টু সেট স্ট্যান্ডার্ড, স্টে আপ টু সাকসেস, এরা নিজের জন্য সেলফ মোটিভেটেড হতে পারে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য। নিড ফর পাওয়ার কি, টু কন্ট্রোল আদার্স টু গেট ডিজায়ার থিং ডান। আর এটা হচ্ছে নিড ফর অ্যাপ্লিকেশন কি, একটা গুড রিলেশনশিপ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপনেস, যার দ্বারা সে মোটিভেট হচ্ছে।
এখন এর কিছু ক্রিটিসিজম যদি আমরা দেখে নিই, সেখানে দেখবো কিছু কালচারাল লিমিটেশন আছে। হ্যাঁ, সেই কালচারাল লিমিটেশন সব কালচারের ক্ষেত্রে এটা অনেক সময় অ্যাপ্রোভিয়েবল না। আর এটা হচ্ছে কি মেজারমেন্ট ডিফিকাল্টি, অ্যাচিভমেন্ট মোটিভেশন ইজ হার্ড টু মেজার। অনেক সময় কি করছে, এই যে কিভাবে আমরা মোটিভেশন হচ্ছি, পাওয়ার বলো অ্যাপ্লিকেশন বলো, এটাকে সঠিকভাবে কিন্তু অনেক সময় মেজার করা কিন্তু অনেকটা ডিফিকাল্টি হয়, কারণ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি এন্ড ইন্টারনাল ডিজায়ার কিন্তু এর উপর ডিপেন্ড করছে। আর কি হচ্ছে ইগনোরেন্ট এক্সটার্নাল ফ্যাক্টর, শুধুমাত্র কি তিনটে জিনিসের ফ্যাক্টর দ্বারা মানুষ মোটিভেটেড হয়, এর বাইরে কিন্তু আর কিছু নেই? অবশ্যই আছে। সেই ফ্যাক্টরগুলোকে কিন্তু সেটাকে ইগনোর করা হয়েছিল। সেই 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 ফ্যাক্টরগুলো কি? এনভায়রনমেন্ট, রিসোর্সেস, অর্গানাইজেশনাল সাপোর্ট এক্সেট্রা, পার্সোনাল ওপিনিয়ন, সেগুলো হতে পারে, যার প্রতি সে কিন্তু এর বাইরে অন্যান্য ফ্যাক্টর যেগুলোকে সরাসরি কিন্তু সেটাকে ইগনোরেন্স করা হয়েছিল। আর ওভার এমফাসিস অন অ্যাচিভমেন্ট, এখানে কি বলছে, assume everyone is motivated by achievement but many people are priority to security, relationship and routine work। এই যে আমরা ম্যাসলো থিওরিতে যে ফ্যাক্টরগুলোকে পড়েছিলাম, যে আমাদের ফিজিওলজিক্যাল নিড, সেফটি এন্ড সিকিউরিটি নিড, লাভ এন্ড বিলঙ্গিং নিডস, অনেক ব্যক্তি কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু এই ফ্যাক্টরগুলোকে প্রায়োরিটি দেয়। তারা কিন্তু এই যে অ্যাপিলেশন, অ্যাচিভমেন্ট, পাওয়ার, এগুলোর সাথে কিন্তু তাদের মধ্যে সম্পর্ক নেই, সেই জন্য ইন্ডিভিজুয়াল এই ফ্যাক্টরগুলো কিন্তু এই থিওরির মধ্যে অ্যাভয়েড করা হয়েছিল। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স একই জিনিস, আর বলছি না। ল্যাক অফ প্র্যাকটিক্যাল গাইডলাইন্স, এটার মধ্যে তেমন কোনো একটা ক্লিয়ার কোনো স্ট্র্যাটেজি বা ক্লিয়ার কোনো গাইডলাইন যেটা ছিল না, যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এই হচ্ছে মূলত এই অ্যাচিভমেন্ট মোটিভেশনের ক্রিটিসিজম। এবার এই অ্যাচিভমেন্ট মোটিভেশন আমাদের যদি অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখে নিই, যে অ্যাপ্লিকেশন গুলো কি কি আছে এডুকেশন সেক্টরের মধ্যে, কি আছে, টিচার ক্যান এনকারেজ দ্য স্টুডেন্ট টু সেট এ চ্যালেঞ্জ বাট অ্যাচিভিং গোল। মানে কি করবে, স্টুডেন্টের প্রতি টিচার কি করবে, তাদেরকে একটা গোল সেট করে দেবে, যে কোনো কিছু করে অ্যাচিভ করতে হবে, বাট সেই গোলটা এমন হওয়া যায় সেই গোলটা যেন অ্যাচিভ করা সম্ভব হয়। আর কি করবে, টিচার রেগুলার ফিডব্যাক নেবে টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স এন্ড বুস্ট কনফিডেন্স। একটা শিক্ষার্থীদের তাদের ফিডব্যাক যদি না হয়, তাহলে তাদের সেলফ ডেভেলপমেন্ট কতটা হলো সেটা কিন্তু কখনোই শিক্ষার্থীরা জানতে পারবে না, যার ফলে তাদের মধ্যে কোনো ডেভেলপমেন্ট হবে না। তাহলে অ্যাজ এ টিচার হিসাবে কিন্তু এই কাজগুলো স্টুডেন্টের মধ্যে তৈরি করতে হবে। ফার্স্ট কি করতে হবে, তাদের মধ্যে কোনো একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করতে হবে, কোনো একটা গোল সেট করে দিতে হবে, এবং যাতে সেই গোলটা অ্যাচিভ করা সম্ভব হয়, এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য যেন রেগুলার তাদের কাছ থেকে ফিডব্যাকটা নেওয়া, স্টুডেন্টের কাছ থেকে নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর স্পোর্টস এন্ড ফিজিক্যাল এডুকেশনের মধ্যে কিভাবে করবে, কোচেস ক্যান ইউজ দেয়ার থিওরি টু মোটিভেট অ্যাথলিট বাই দ্য সেটিং পারফরমেন্স টার্গেট। হ্যাঁ, টিচার কি করবে, তাদের মধ্যে টার্গেট সেট করে দেবে, তাদের মধ্যে মোটিভেট তৈরি করবে, যে তাদের মধ্যে একটা অ্যাচিভমেন্ট, একটা গোল তাদের মধ্যে তৈরি করতে হবে, সেই মোতাবেক তাদের মধ্যে পারফরমেন্সের টার্গেট সেট আপ করে দেবে, যে এই ডের মধ্যে এই টার্গেটটাকে ফুলফিল করতে হবে। আর কি হতো, রিকগনাইজ দ্য অ্যাচিভমেন্ট টু বিল্ড দ্য স্ট্রং ডিজায়ার সাকসেস। তাদের মধ্যে এই একই কথা, যে একটা গোল যদি সেট আপ করে দিই, তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে একটা সেই টার্গেটের মধ্যে যদি গোলটাকে সেট আপ করে, তাদের মধ্যে একটা প্রবণতা হবে যে সেই গোলটাকে হাসিল করা। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করবে, ম্যানেজারকে অ্যাসাইন দ্য চ্যালেঞ্জিং টাস্ক, বিভিন্ন প্রকার চ্যালেঞ্জিং টাস্ক দেবে এমপ্লয়ীদের মধ্যে সেটাকে ফুলফিল করার জন্য। আর কি হবে, এফোর্ট টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি, বিভিন্ন প্রকার স্যালারি ইনক্রিজ বা মাঝে মধ্যে বোনাস বা বিভিন্ন প্রকার রিওয়ার্ড এমপ্লয়ীদেরকে দিতে হবে, যাদের মধ্যে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। আর পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ক্যান ইউজ দিস থিওরি টু সেট দ্য পার্সোনাল গোল এন্ড মনিটরিং দেয়ার প্রোগ্রেস। পার্সোনাল গোল মানে কি, ইন্ডিভিজুয়ালের মধ্যে এই যে আমরা যারা আছি প্রত্যেক ব্যক্তি, তাদের মধ্যে প্রত্যেকের একটা গোল সেট আপ করতে হবে, সেই গোলটাকে রাখতে হবে, সেই গোল মোতাবেক আমাদের ওয়ার্ক করতে হবে, যার ফলে কি হবে, আমাদের ডে বাই ডে আমরা সেটাকে ইনক্রিজ করতে হবে। আর এর ফলে কি হবে, হেল্প টু বিল্ডিং সেলফ কনফিডেন্স এন্ড পার্সোনাল গ্রোথ, যার ফলে আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। তাহলে এই অ্যাচিভমেন্ট মোটিভেশনকে আমরা যদি সংক্ষেপে একটু বলে দিই, যে অ্যাচিভমেন্ট মোটিভেশনের ক্ষেত্রে তিনটে ক্যাটাগরি আমাদেরকে বলা হয়েছিল। এক হচ্ছে অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাপ্লিকেশন, নিড ফর পাওয়ার। কি বলেছিল এখানে, যে ব্যক্তি তিন রকম ভাবে মোটিভেট হতে পারে, যে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য এক হতে পারে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন কি, তার মধ্যে একটা সবার মধ্যে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, একটা সমাজে একটা আইডেন্টি তৈরি করে সেটাকে তার মোটিভেশন তৈরি হয়। আর একটা হচ্ছে নিড ফর পাওয়ার, যে সে ক্ষমতার উপর বিশ্বাস করি, যে আমার মধ্যে ক্ষমতা দরকার, আমার মধ্যে পাওয়ার বস, যার প্রতি সে মোটিভেশন তৈরি হয়। এই কন্টেন্ট থিওরি, যেটা লাস্ট থিওরি যেটা আছে ইআরজি থিওরি,
এই ইআরজি থিওরিটাকে ক্লিকটন অ্যাডলফ যেটা 1969 এই ইআরজি থিওরিটাকে এস্টাবলিশ করেছিল। এই ইআরজি প্রত্যেকটা কথার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। সেটা কি? ই ফর এক্সিস্টেন্স, আর ফর রিলেটেডনেস, আর জি ফর গ্রোথ থিওরি। এই ইআরজি থিওরিটাকে একদম ম্যাসলোর যে হায়ারার্কি থিওরি ছিল বা নিড থিওরি ছিল তারই মডিফিকেশন বা সেটারই রেকটিফিকেশন আমরা বলা যেতে পারে। সেই রেকটিফিকেশন গুলো কি আছে? সেই রেকটিফিকেশন গুলোকে নাম দিয়েছিল এক্সিস্টেন্স, রিলেটেডনেস এন্ড গ্রোথ থিওরি। এখন এই যে আমরা যদি এখানে যে ম্যাসলোর যে থিওরি, এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ম্যাসলো তার 5টা ক্যাটাগরিতে ভাগ করেছিল। এখন ইআরজি থিওরিতে এই অ্যাডলফ কি করেছিল? অ্যাডলফার তার এই থিওরিটাকে 5টা বেসিক ক্যাটাগরিকে 3টে বেসিক ক্যাটাগরিতে কনভার্ট করেছিল। কি কি? সেটা ফার্স্ট যেটা টুল নিড, বায়োলজিক্যাল এবং সেফটি এন্ড সিকিউরিটি নিডকে সে বলেছিল এক্সিস্টেন্স নিড, ই ফর এক্সিস্টেন্স। আর লাভ এন্ড বিলঙ্গিংনেস এন্ড স্টিম নিডের কিছুটা, এই দুটোকে বলা হয়েছিল রিলেটেডনেস নিডস। আর একদম সেলফ অ্যাকচুয়ালাইজেশনটাকে বলা হয়েছিল গ্রোথ নিড। এখানে এক্সিস্টেন্স নিডের মধ্যে কি বলেছিল? দ্য বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল নিড ইনক্লুডিং ফুড, ওয়াটার, স্যালারি, জব, সিকিউরিটি, সেফ ওয়ার্কিং কন্ডিশন এক্সেট্রা। আর রিলেটেড নিডস এর মধ্যে কি বলেছিল? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইনক্লুডিং ফ্যামিলি, ফ্রেন্ড, কো-ওয়ার্কার, টিম ওয়ার্ক, কমিউনিকেশন, রিকগনিশন। আর গ্রোথ নিডের মধ্যে কি ছিল? পার্সোনাল ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভিটি, সেলফ ইমপ্রুভমেন্ট, অ্যাচিভমেন্ট আর সিমিলার টু এস্টিম। তাহলে এই যে ম্যাসলোর সেম যে থিওরিটাকে দিয়েছিল সেটাকেই মডিফিকেশন করে 3টে ক্যাটাগরিতে দিয়েছিল, কিন্তু এখানে কতগুলো কন্ডিশন অন্য ছিল, সেগুলোকে আমরা আসবো পরে। একটা ছক করা আছে, আমরা আগে জাস্ট একটুখানি ক্রিটিসিজমটা দেখে নিই। ওভারল্যাপ অফ নিডস, এখানে বলেছিল কি? দ্য বাউন্ডারি বিটুইন দ্য এক্সিস্টেন্স, রিলেটেডনেস এন্ড গ্রোথ আর নট ক্লিয়ারলি ডিফাইন্ড। এক্ষেত্রেও এই যে 3টে ক্যাটাগরি, ম্যাসলোর যে 5টা ক্যাটাগরি থেকে 3টে ক্যাটাগরিতে নিয়েছিল ঠিকই, বাট এই 3টে ক্যাটাগরি সম্পর্কে ডিটেলসে খুব একটা কিছু এই থিওরিতে কিন্তু অ্যাডলফার বলেনি। আর ডিফিকাল্ট টু মেজার, কারণ এর কোনো সাইন্টিফিক এভিডেন্স তেমন ভাবে সেই জন্য ছিল না, এই জন্য ডিফিকাল্ট টু মেজার করেছিল। আর কি হয়েছিল? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে ইগনোরেন্স করেছিল। কারণ মোটিভেশন অলওয়েজ ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আর কি হচ্ছে? সিম্পলিফিকেশন অফ হিউম্যান নিড, কারণ হিউম্যান নিড হচ্ছে মোস্ট কমপ্লেক্স এন্ড ডাইনামিক, এবং সিম্পলি ভাবে এখানে হিউম্যান নিডকে 3টে ক্যাটাগরিতে বিয়োগ করেছিল। এটা কিন্তু অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। আর কোনো লিমিটেড প্র্যাকটিক্যাল গাইডলাইন কিন্তু সেইভাবে ছিল না, কারণ ক্লিয়ার কোনো স্ট্র্যাটেজি বা টেকনিক সেই অর্থে মেজার করার কিন্তু কিছু ছিল না। আর ফ্রাস্ট্রেশন, ডিগ্রেশন, প্রিন্সিপাল কোশ্চেন, কারণ অনেক সময় উইল লোয়ার নিড, এখানে যেটা বলা হয়েছিল যে লোয়ার নিড যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে কিন্তু হাওয়ার নিডস আর কখনোই মেজার করা বা পৌঁছানো সম্ভব না। এটা কিন্তু অনেক সময় এই ফ্রাস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজে লাগে না, সেটাকে বলা হয়েছিল। এর অ্যাপ্লিকেশনটা দেখে নি। ওয়ার্ক প্লেস কি বলেছিল? ওয়ার্ক প্লেসের মধ্যে কি বলছে? এনশিওর দ্য এমপ্লয়ি বেসিক নিড আর ফুলফিল করবে, তারপরে রিলেটেড নিডস, তারপরে গ্রোথ নিড ফুলফিল করতে হবে। এডুকেশনের ক্ষেত্রে ওটাই একইভাবে, আগে তার বেসিক নিড ফুলফিল করবে, এক্সিস্টিং নিডস, তারপরে রিলেটেড নিডস, তারপরে গ্রোথ নিড ফুলফিল করবে। স্পোর্টস এর ক্ষেত্রেও তাই সেম, আগে লোয়ার নিড, তারপরে রিলেটেড নিডস, তারপরে গ্রোথ নিড ফুলফিল করবে। এখন ঘটনাটা হচ্ছে, তাহলে স্যার ডিফারেন্সটা কোথায় ম্যাসলোর থিওরি আর ইআরজি থিওরির মধ্যে? ইয়েস, ডিফারেন্স প্রথমে দেখো, এই ছকটা যদি তোমাদেরকে দেখো, ম্যাসলো কি করেছিল? তার 5টা ক্যাটাগরি করেছিল, আর অ্যাডলফার কি করেছিল? তার 3টে ক্যাটাগরিতে ভাগ করেছিল। এখন এই যে প্রপোজ বাই কি হচ্ছে? আব্রাহিম ম্যাসলো 1943, আর ইআরজি থিওরিতে কি বলছিল? ক্রিকটন অ্যাডলফ 1969। নাম্বার অফ নিড লেভেল 5 লেভেল ছিল, আর এখানে কি 3 ক্যাটাগরি ছিল। 5 লেভেল কি কি? ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড, সোশ্যাল নিড, স্টিম নিড, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এখানে এক্সিস্টেন্স, রিলেটেডনেস এন্ড গ্রোথ। হায়ারার্কি, যেটাতে ম্যাসলো কি বলেছিল? স্ট্রিক্ট হায়ারার্কি ফলো করতে হবে, যে লোয়ার নিড মাস্ট বি স্যাটিসফাইড বিফোর হায়ার নিড। একদম ম্যাসলো তার থিওরিতে পরিষ্কার ভাবে বলে দিয়েছিল। কিন্তু ইআরজি থিওরিতে কি কোনো স্ট্রিক্ট হায়ারার্কি কেন ছিল না। এখানে কি বলেছিল? মাল্টিপল নিড ক্যান বি পারসু এট দ্য সেম টাইম। ইআরজি থিওরিতে অ্যাডলফ কি বলেছিল? মাল্টিপল নিড, যে রিলেটেড নিডস, এক্সিস্টেন্ট নিডস, গ্রোথ নিড এট এ টাইমে কিন্তু কাজ করতে পারে, এট এ টাইমে কিন্তু আসতে পারে, এট এ টাইমে কিন্তু হওয়াটা সম্ভব, যেটা কিন্তু তার ইআরজি থিওরিতে বলেছিল। কিন্তু ম্যাসলো কিন্তু একদম বলেছিল না, আগে ফিজিওলজিক্যাল নিড ফুলফিল হবে, তারপরে সেফটি নিডে পৌঁছাবে, সেফটি নিড যখন ফাইনালি কমপ্লিট হবে তারপরে বিলঙ্গিংনেস নিডে পৌঁছাবে। কিন্তু ইআরজি থিওরিতে তার উল্টো কথা বলছে। ইআরজি থিওরিতে বলছে এট এ টাইম কিন্তু যে মাল্টিপল নিড কিন্তু আসতে পারে সেম টাইমে। অর্ডার অফ নিডস,
needs are satisfied in a fixed order, এখানে বলেছিল ফিক্সড অর্ডার, আর এখানে বলেছিল needs can be satisfied in any order, যে কোনো অর্ডার আগে আসতে পারে, এখানে কোনো আপার টু লোয়ার, লোয়ার টু আপার এরকম কোনো নিড কিন্তু এরকম ছিল না। ফ্লেক্সিবিলিটি রিচ ইট ওয়ান লেভেল এট এ টাইম, এখানে কি বলেছিল দেখো ম্যাসলোর ক্ষেত্রে এট এ টাইমে একটা নিডই কিন্তু আসবে, কিন্তু ERG থিওরিতে বলেছিল ফ্লেক্সিবল মাল্টিপল নিড ক্যান বি মোটিভেটেড এট অনস, একসাথে কিন্তু অনেকগুলো নিড আসতে পারে। সিম্পলিসিটি মোর ডিটেলস এন্ড স্ট্রাকচার, আর মোর সিম্পলি এন্ড কনডেন্স, বলেছিল যে ম্যাসলো থিওরিটা অনেকটা ডিটেলস স্ট্রাকচার দেওয়া আছে, যেখানে ERG থিওরিতে কিন্তু সেগুলোকে অনেকটা ডিটেলসে ছিল না। এই হচ্ছে টোটাল মোটিভেশনের কন্টেন্ট থিওরি, যেটা হট কি কি বা ফ্যাক্টরস দ্বারা বা কি কি নিড দ্বারা আমরা মোটিভেশন হচ্ছি তার ডিটেলস আমরা। এইবার আসবো কিছু আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ। এইবার যদি তোমাদের মধ্যে কোনো কোয়ারিজ বা কিছু থাকে তাহলে তোমরা বলো, না হলে আমরা কিছু এইখান থেকে যেগুলো পড়ানো হয়েছে সেখান থেকে কিছু এমসিকিউ আছে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। কেউ আছো? ওকে, বেশ। আমরা এই যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি, এই প্রশ্নগুলোকে দেখবে এবং প্রত্যেকে চাইবে রেসপন্স করার জন্য, প্রত্যেকে উত্তরগুলোকে দেবে। কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি লেভেল দেয়ার আর নিডস অফ হায়ারার্কি থিওরি অফ মোটিভেশন? হাউ মেনি লেভেল, কটা লেভেল ছিল হ্যাঁ নিড অফ হায়ারার্কি থিওরি অফ মোটিভেশনের ক্ষেত্রে? বলো উত্তর দাও। Five. Very good. Option B is the correct answer. Question number 2. Who is among the following is the highest level of need under hierarchy theory of motivation? Hierarchy theory of motivation এর highest need কোনটা ছিল? Physiological need, safety and security need, social need, self esteem need, self actualization need. Self actualization needs. Very good. Self actualization need. Option 5 is the correct answer. Next question. এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য স্টেপস অফ ম্যাসলো নিড হায়ারার্কি থিওরি, এখানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, কোনটা হবে অপশন বলো? রিঅ্যারেঞ্জ করতে বলেছে ম্যাসলো নিড হায়ারার্কি থিওরি, ভালো করে দেখবে অপশন গুলো। বলো, কুইক রেসপন্স করো। অপশন বি, ভেরি গুড। কারণ এখানে দেখো রিভার্স ফর্মে উত্তরগুলোকে করা আছে, একদম উপর থেকে। ফার্স্ট কি 5 নাম্বার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, এটা ছিল 5 নাম্বার। 4 নম্বরে কি চলে আসবে? এটা সরি সেলফ এস্টিম নিড। তারপরে কি আছে 3 নম্বরে কি লাভ এন্ড বিলঙ্গিংনেস নিড। 2 নম্বরে কি আসবে? সেফটি নিড। 1 নম্বরে আসবে কি? ফিজিওলজিক্যাল নিড। তাহলে 5 হচ্ছে দেখো এ এ সি, এখানে দেখো এই সরি এ ডি সি, এ ডি সি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কন্টেন্ট থিওরি? নিচের মধ্যে কোনটা কন্টেন্ট থিওরি? এক্সপেক্টেন্সি থিওরি, ইআরজি থিওরি, ইকুয়ালিটি থিওরি, নান অফ দি অ্যাবাভ? কোনটা বলো? None of the above. ভালো করে পড়ো। আজকে কোন থিওরি গুলো পড়াশোনা হলো? Motivational theory. মোটিভেশনের কি থিওরি? মোটিভেশনের থিওরি কত প্রকার? মোটিভেশন থিওরি দু প্রকার, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে প্রসেস থিওরি। আজকে কি ইআরজি থিওরি পড়ানো হয়নি? তুমি কি পরে জয়েন হয়েছিলে না? আজকে তো কন্টেন্ট থিওরি পড়ানো হয়েছে, তাহলে ইআরজি থিওরি কি আজকে পড়োনি? ইআরজি থিওরি ইজ দ্য কারেক্ট আনসার। 5 মিনিট। নেক্সট কোশ্চেন, হু প্রপাউন্ডেড দ্য নিড থিওরি?
Who propounded the need theory? Friedrich Hasberg, Adolf Abraham, Harold Maslow, none of the above. Maslow. Obviously Maslow. Need of hierarchy theory. Question 6. Next, question number 7. What does ERG stand for? ERG theory. এখানে কোন অপশনটা কারেক্ট বলো? অপশন সি, এক্সিস্টেন্ট রিলেটেডনেস এন্ড গ্রোথ। ভেরি গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 7. Which theory suggests that people are motivated by the need for achievement? People are motivated by the need for achievement, appellation and power. কে এই থিওরিটা কার? বলো। Maslow, option B sir. হ্যাঁ, ম্যাসলো হায়ারার্কি নিডে অ্যাচিভমেন্ট, অ্যাপ্লিকেশন, পাওয়ার ছিল। অপশন এ, থিওরি অফ নিডস বা অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি যাকে আমরা বলি। একটু আগে তো পড়ানো হলো। ম্যাসলো হায়ারার্কি নিডস থিওরি সাজেস্ট দ্যাট, কি সাজেস্ট করে ম্যাসলো হায়ারার্কি নিড থিওরিতে? Individual are motivated only one monetary reward. Lower level need must be satisfied before higher level need. People are motivated. B option. Lower level need must be. Option B is the correct answer. Very good. Question number 9. Which of the following is a need and motivated human behavior as per the achievement motivation theory? Which of the following is need that motivated human behavior as per the achievement motivation theory? Power, appellation, All of the above. all of the above is the correct answer. Very good. Question: which among the following theory can be considered an extension of Maslow need hierarchy theory of motivation? কোনটা? Maslow hierarchy need theory extension কোনটা ছিল? ম্যাসলো থিওরির এক্সটেনশন কোনটা ছিল? ইআরজি থিওরি একটু আগে বললি না, ম্যাসলোর যে থিওরি 5টা ক্যাটাগরিকে 3টে করেছিল, যেটা ইআরজি থিওরি নামে পরিচিত। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, লাস্ট কোশ্চেন। থিওরি অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন ওয়াজ গিভেন বাই হুম? থিওরি অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন কে দিয়েছিল? Watson. Option 2, sir. Option 2 is the correct. Maslow consider physiological need, safety need, and belongingness need as. Maslow consider physiological needs, safety needs, and belonging needs, and esteem needs, growth need, aesthetic need, deficiency need. বলো। Sir, aesthetic need. কেন aesthetic need হবে? ডেফিসিয়েন্সি নিড। এই যে তোমাদের এখানে যে ছকটা দেওয়া আছে, দেখাই ছকটা। ফার্স্ট স্লাইড আছে। এই যে ম্যাসলোর যে এই যে ছকটা দেখো, এই ছকটা সেফটি এন্ড ফিজিওলজিক্যাল নিড কে বেসিক নিড বা ডেফিসিয়েন্সি নিড নামে পরিচিত। আর এই যে ম্যাসলোর এই থিওরিটাকে পরে যখন রিভিশন হয়েছিল, এই এস্টিম নিডের এখানে দু ধরনের নিড আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে কগনিটিভ নিড আর একটা হচ্ছে অ্যাস্থেনিক নিড। সেটা তোমাদেরকে পরে এখন না জানলে হবে, সেখান থেকে সাধারণত প্রশ্ন খুব একটা আসে না। Always deficiency need is the correct answer. Next, the desire for self-fulfillment to realize one's own personality comes under. The desire to self-fulfillment to realize own potentiality come under physiological needs, safety and security needs, self-esteem needs, self-actualization need. Psychological need. Psychological need হচ্ছে own potentiality. No, sir.
সেলফ ফুলফিলমেন্ট, নিজের ফুলফিলমেন্ট টু রিয়েলাইজ করব ওন পোটেনশিয়ালিটি কাম আন্ডার, কিসের দ্বারা ওন পোটেনশিয়ালিটি বেরোবে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেখানে নিজের যে পোটেনশিয়ালিটি আছে, হু আই অ্যাম বিয়ন্ড ইয়োর ক্যাপাসিটি, নিজের যে ক্যাপাবিলিটি আছে সেটাকে আমরা ফুলফিলমেন্ট করার জন্য বা ফুলফিলমেন্ট করার রিয়েলাইজ করব, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। লাস্ট কোশ্চেন আজকের, an English word motivation is originated from Latin word mover. Mover means tension, drive, motion, motivation. দিদি তোমার উত্তর ভুল, ড্রাইভ কখনোই নয়। মুভার, মুভার মিন্স কি? আগে দিন পড়ানো হয়েছিল তো এগুলো। মোশন। অলওয়েজ মোশন, টু মুভ, টু চেঞ্জ, টু মোশন, এটা তো পড়ানো হয়েছে আগের দিন স্লাইডে। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। আমি দেখাচ্ছি স্লাইডটা। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আরো 5টা এরকম কন্টেন্ট থিওরির মতো প্রসেস থিওরি আছে, সেগুলোকে আমরা পড়বো। প্রসেস থিওরি গুলো নেক্সট ক্লাসে আমরা সেটাকে জানবো। ওকে।